তো আজকে আমরা পড়বো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ওকে, so as you have read earlier, oxygen is utilized by organisms to indirectly break down simple molecules like glucose, amino acids, fatty acids, etc. মানে সিম্পল মলিকিউলস লাইক যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলোকে ব্রেকডাউন করে এখান থেকে এনার্জি ফর্মেশন হবে এবং তার জন্য দরকার কি অক্সিজেন, রাইট? তো অক্সিজেন ইজ ইউটিলাইজড বাই দ্য অর্গানিজম, সেই জন্যে অক্সিজেন দরকার এই সমস্ত মলিকিউলসগুলোকে ব্রেকডাউন করে সেখান থেকে এনার্জি ফর্মেশন করার জন্য, টু ডিরাইভ এনার্জি টু পারফর্ম ভেরিয়াস অ্যাক্টিভিটিস। কার্বন ডাইঅক্সাইড CO2 হুইচ ইজ হার্মফুল ইজ অলসো রিলিজ ডিউরিং দ্য অ্যাবভ ক্যাটাবলিক রিয়াকশনস। আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে ক্যাটাবলিক রিয়াকশন। ক্যাটাবলিক রিয়াকশন মানে এখানে সিম্পল মলিকিউলসগুলোর ব্রেকডাউন হচ্ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এগুলোকে ক্যাটাবলিক রিয়াকশন বলা হয়। আচ্ছা, কোনো একটা মলিকিউলের ব্রেকডাউন ইজ ক্যাটাবলিক, এবং যদি নতুন কোনো মলিকিউলের ফর্মেশন হয় বা কোনো সাবস্টান্সের ফর্মেশন হয়, ওই প্রসেসটাকে বলা হয় কি? অ্যানাবলিক প্রসেস, রাইট? সিম্পলি এখানে এভাবে মনে রাখতে পারবে যে লাইক ক্যাটাবলিক আচ্ছা, তো এভাবে মনে রাখা যেতে পারে লাইক ক্যাটাবলিক অ্যান্ড অ্যানাবলিক, ঠিক? তো ক্যাটাবলিকে দেখো, কাটা, রাইট? মানে কোনো কিছু কাটা মানে কি? ব্রেকডাউন। তো এই প্রসেসটা হচ্ছে তোমার মলিকিউলসগুলো ব্রেকডাউন হওয়া, রাইট? আর অ্যানাবলিকে তার উল্টোটা, ফর্মেশন অফ নিউ সাবস্টান্স। সেই প্রসেসটাকে বলা হবে কি? অ্যানাবলিক প্রসেস। তো ক্যাটাবলিক মানে কি? কাটা। তো কাটা মিন্স ব্রেকডাউন। তো কোনো মলিকিউলের ব্রেকডাউন, দ্যাট প্রসেস উইল বি ক্যাটাবলিক, আর কোনো মলিকিউলের ফর্মেশন বা কোনো সাবস্টান্সের ফর্মেশন হচ্ছে অ্যানাবলিক প্রসেস। তো এখানে আমার গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিডস বা অন্যান্য যে তোমার মলিকিউলসগুলোর ব্রেকডাউন হয়ে এটিপি ফর্মেশন হচ্ছে, তো সেগুলোতে কী হচ্ছে? তোমার ক্যাটাবলিক প্রসেস বা ক্যাটাবলিক রিয়াকশনগুলোকে বলা হবে। ইট ইজ দেয়ারফর evident that O2 has to be continuously provided to the cells and CO2 produced by the cells have to be released out। মানে কি? মানে আমার মলিকিউলসগুলোর ব্রেকডাউন কোথায় হবে? মলিকিউলসগুলোর ব্রেকডাউন হবে সেলের মধ্যে, রাইট? তো সেলের মধ্যে এই মলিকিউলসগুলোকে ব্রেকডাউন করার জন্য আমার কী দরকার বললাম? অক্সিজেন দরকার। এবং যখন এই মলিকিউলসগুলো ব্রেকডাউন হবে, মানে সেলুলার রেসপিরেশন যখন হবে, তখন কী হবে সেখানে? ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইড হলো কি? হার্মফুল সেলের জন্য বা আমাদের বডির জন্য। তার মানে সেই সেলের মধ্যে এই মলিকিউলসগুলোর ব্রেকডাউনের জন্য আমাকে কন্টিনিউয়াসলি O2 এর সাপ্লাই করতে হবে, এবং যে CO2 ফর্মেশন হচ্ছে সেগুলোকে আমার রিলিজ আউট করতে হবে, রাইট? ওটাই এখানে বলা হয়েছে যে ইট ইজ দেয়ারফর এভিডেন্ট দ্যাট O2 হ্যাজ টু বি কন্টিনিউয়াসলি প্রোভাইডেড to the cells and CO2 produced by the cells have to be released out. This process of exchange of O2 from the atmosphere with CO2 produced by cells is called breathing। তাহলে ব্রিদিং কোনটাকে বলা হবে? অ্যাটমসফিয়ারের সঙ্গে আমি যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ করার যে প্রসেসটা, সেই প্রসেসটাকে ব্রিদিং বলা হবে, রাইট? তাহলে সেলের মধ্যে আমার অক্সিজেনের প্রেজেন্সে মলিকিউলসে ব্রেকডাউন হচ্ছে, দ্যাট প্রসেস ইজ কল্ড, এবং এটিপি ফর্মেশন হচ্ছে, দ্যাট প্রসেস ইজ কল্ড সেলুলার রেসপিরেশন, যে প্রসেসের তোমার কার্বন ডাইঅক্সাইডের ফর্মেশন হয়। কিন্তু ব্রিদিং অ্যাকচুয়ালি কোনটা? ব্রিদিং হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারের সঙ্গে। অ্যাটমসফিয়ারে কী আছে? অ্যাটমসফিয়ারে আমার এটা সাপোজ অর্গানিজম, তো অ্যাটমসফিয়ারে O2কে CO2কে রিলিজ করবে, অ্যান্ড অক্সিজেনকে কী করবে? ইনহেল করবে। তো এখানে অ্যাটমসফিয়ারের সঙ্গে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে তার বডি থেকে, রাইট? তো এই প্রসেসটাকে বলা হবে ব্রিদিং। তাহলে দিস process of exchange of the O2 from atmosphere with CO2 produced by the cells is called breathing। সেলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হলো সেটাকে অ্যাটমসফিয়ারের অক্সিজেনের সঙ্গে এক্সচেঞ্জ করা, দ্যাট ইজ কল্ড ব্রিদিং, কমনলি নোন অ্যাজ রেসপিরেশন, যেটাকে কমনলি নোন রেসপিরেশন বলা হয়। প্লেস ইউর হ্যান্ডস অন ইউর চেস্ট, ইউ ক্যান ফিল দ্য চেস্ট মুভিং আপ অ্যান্ড ডাউন, ইউ নো দ্যাট ইট ইজ ডিউ টু দ্য ব্রিদিং। হ্যাঁ, হাউ ডু উই ব্রিথ? সো নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ ডু উই ব্রিথ, হোয়াট শুড বি দ্য মেকানিজম অফ ব্রিথিং, রাইট? তো তার আগে আমরা বলবো কি রেসপাইরেটরি অর্গানস। তো রেসপাইরেটরি অর্গানস মানে ডিফারেন্ট অর্গানিজম কোন কোন অর্গান ইউজ করে ব্রিদিং করার জন্য, রাইট? তো মেকানিজমস অফ ব্রিদিং ভ্যারি অ্যামং ডিফারেন্ট গ্রুপস অফ অ্যানিমালস ডিপেন্ডিং মেনলি অন দেয়ার হ্যাবিট্যাট, লেভেলস অফ অর্গানাইজেশন। হ্যাবিট্যাট বলতে কি? হ্যাবিট্যাট মানে হচ্ছে বাসস্থান, আর লেভেল অফ অর্গানাইজেশন মানে ওই অর্গানিজমটা মানে কোন অর্গানাইজেশনাল লেভেলের মধ্যে বিলং করছে, লাইক লেভেল অফ অর্গানাইজেশন
যেমন সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, টিস্যু লেভেল, অর্গান লেভেল, না অর্গান সিস্টেম লেভেল। তো এগুলোর মধ্যে কোনটার মধ্যে বিলং করছে তার উপরে ডিপেন্ড করবে, রাইট? তো মেকানিজম অফ ব্রিদিং ভ্যারি অ্যামং ডিফারেন্ট গ্রুপ অফ অ্যানিমালস। তো ডিফারেন্ট গ্রুপ অফ অ্যানিমালসের মধ্যে ব্রিদিংয়ের যে মেকানিজমটা বা রেসপিরেটরি অর্গানস সেগুলো ভ্যারি করে, ডিপেন্ড করে মেনলি কিসের উপরে? হ্যাবিটেটের উপরে, মানে বাসস্থানের উপরে, এবং কোন লেভেল অফ অর্গানাইজেশনের ওই অর্গানিজমটা বিলং করে, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন বিলং করে না অর্গান লেভেল অফ অর্গানাইজেশনে, ঠিক আছে? তো তার উপরে ডিপেন্ড করবে তাদের ব্রিদিংয়ের মেকানিজম। যেমন লোয়ার ইনভার্টিব্রেটস যেগুলো রয়েছে, লোয়ার ইনভার্টিব্রেটস, স্পঞ্জেস, সিলেন্টেরেটস, প্ল্যাটফর্মস, তারা এক্সচেঞ্জ করবে অক্সিজেনকে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বাই সিম্পল ডিফিউশনের সাথে, রাইট? লোয়ার ইনভার্টিব্রেট যেমন স্পঞ্জ, সিলেন্টেরেটস, এগুলো কি? এদের অর্গানাইজেশনাল লেভেল যেমন ধরো সেলুলার লেভেল, ঠিক আছে? সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। তো এরা কী করবে? এদের বডি সারফেসের মাধ্যমে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন করবে, সিম্পল ডিফিউশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের এবং অক্সিজেনের এক্সচেঞ্জ করবে অ্যাটমসফিয়ারের সঙ্গে, রাইট? আর্থওয়ার্মস ইউজ দেয়ার ময়েস্ট কিউটিকল। আর্থওয়ার্ম কী করে? ময়েস্ট কিউটিকল ইউজ করে, তাদের বডির বাইরে যে কিউটিকলের লেয়ারটা থাকে। ইনসেক্ট হ্যাভ আ নেটওয়ার্ক অফ টিউবস, যেগুলোকে বলা হয় কি ট্রেকিয়াল টিউবস, টু ট্রান্সপোর্ট অ্যাটমসফিয়ারিক এয়ার উইদিন দ্য বডি। ইনসেক্ট ট্রেকিয়াল টিউবস ইউজ করে। আর স্পেশালাইজড ভ্যাসকুলারাইজড স্ট্রাকচার কল্ড গিলস, ব্রেকিয়াল রেসপিরেশন বলা হবে সেটাকে। আচ্ছা, আর ইউজড বাই মোস্ট অফ দ্য অ্যাকোয়াটিক আর্থ্রোপড অ্যান্ড মোলাস্ক। তো মোস্ট অফ দ্য অ্যাকোয়াটিক আর্থ্রোপড যারা এবং মোলাস্কা, তারা ইউজ করবে কি ভ্যাসকুলারাইজড স্ট্রাকচার, যেগুলোকে বলা হবে গিলস, ঠিক আছে? এদের রেসপিরেশনকে বলা হবে ব্রেকিয়াল রেসপিরেশন। Whereas vascularized bags called lungs, pulmonary respiration are used by terrestrial forms for the exchange of gases. Terrestrial forms তারা কি ইউজ করবে? ভ্যাসকুলারাইজড ব্যাগ, যেমন আমরা ইউজ করি, ঠিক আছে? তো সেগুলোকে বলা হবে লাংস, আর এই রেসপিরেশনটাকে বলা হবে পালমোনারি রেসপিরেশন। অ্যামং ভার্টিব্রেটস ফিশেস ইউজ গিলস, ফিশ গিলস ইউজ করবে। ভার্টিব্রেটসের মধ্যে ফিশ গিলস ইউজ করে। whereas অ্যাম্ফিবিয়া, রেপটাইলস অ্যান্ড বার্ডস অ্যান্ড ম্যামলস রেসপায়ার থ্রো লাংসের মাধ্যমে রেসপিরেশন করবে। অ্যাম্ফিবিয়ান্স লাইক ফ্রগস, ফ্রগের মতো অ্যাম্ফিবিয়ারা লাংস, ময়েস্ট স্কিন, বাক্কোফ্যারেঞ্জিয়াল রেসপিরেশন করতে পারে। আচ্ছা, এখানে হাইবারনেশনের টাইমে ফ্রগ ময়েস্ট স্কিন দিয়ে রেসপিরেশন করে, যেটাকে কিউটেনিয়াস রেসপিরেশনও বলা হয়, এটা মনে রাখবে। লেখা আছে রেসপায়ার থ্রু দেয়ার ময়েস্ট স্কিন, ঠিক আছে? ময়েস্ট স্কিনের মাধ্যমে রেসপিরেশনকে বলা হয় কি কিউটেনিয়াস রেসপিরেশন। তাহলে ফ্রগ কী কীর মাধ্যমে করতে পারে? লাংস, ময়েস্ট স্কিন, বাক্কোফ্যারেঞ্জিয়াল করতে পারে, হাইবারনেশনের টাইমে ময়েস্ট স্কিন দিয়ে করবে। আর ময়েস্ট স্কিনের মাধ্যমে যেটা রেসপিরেশন সেটাকে বলা হবে কি কিউটেনিয়াস রেসপিরেশন। এছাড়াও রেসপিরেটরি অর্গানস, এখানে আরও কিছু রেসপিরেটরি অর্গানস দেওয়া আছে, একবার দেখে নেবে। যেমন ধরো পরিফেরা, সিলেন্টারেটা, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস এর কিছু কিছু তোমার প্ল্যাটিহেলমিনথেস। তো এরা হচ্ছে লোয়ার ইনভার্টিব্রেট। রেসপিরেটরি অর্গানস অ্যাবসেন্ট থাকে, বাট রেসপিরেশন থ্রো জেনারেল বডি সার্ফেস বাই সিম্পল ডিফিউশন, ঠিক আছে? জেনারেল বডি সার্ফেসের মাধ্যমে সিম্পল ডিফিউশনের থ্রু এরা ব্রিদিং রেসপিরেশন করতে পারবে। প্ল্যাটিহেলমিনথেস আর অ্যাসকেলমিনথেসে অ্যানারোবিক ইন এন্ডোপ্যারাসাইটস। এন্ডোপ্যারাসাইটস মানে কি? সেই সমস্ত প্যারাসাইট যারা হোস্টের বডির মধ্যে থাকে, রাইট? তো তাদেরকে সে অ্যানারোবিক হয়। অ্যানিলিডা মোস্টলি থ্রো ময়েস্ট স্কিন, মানে কি কিউটেনিয়াস রেসপিরেশন ময়েস্ট স্কিনের থ্রো, ঠিক আছে? এক্সাম্পল আর্থওয়ার্ম ময়েস্ট কিউটিকালের থ্রো করে, রাইট? আর সাম হ্যাভ গিলস, কারোর কাছে গিলস প্রেজেন্ট থাকে, আর গিলসের থ্রো রেসপিরেশনকে বলা হয় কি ব্রেকিয়াল রেসপিরেশন। এক্সাম্পল নেরিস। আর্থোপোডাতে গিলস ইন প্রন, ইনসেক্টের কেসে ট্রেকিয়াল টিউবস, বুক লাংস হবে স্করপিয়ন, আর বুক গিলস কিং ক্র্যাব। মোলাস্কাতে দেখবে ফেদার লাইক গিলস থাকে, যেগুলোকে বলা হয় টিনিডিয়া। একাইনোডার্মেটাতে ডার্মাল ব্রেঙ্কিয়া থাকবে। হেমিকর্ডেটা, ইউরোকর্ডেটা অ্যান্ড সেফালোকর্ডেটাতে গিলসের থ্রো। সাইক্লোস্টোম্যাটা 6 to 15 পেয়ার্স অফ গিল ক্লেপ্টস। আচ্ছা, ফিশের ক্ষেত্রে কী হয়? ফিশের ক্ষেত্রে অস্টিসাইটস থাকে, কন্ড্রিও ফিশের ক্ষেত্রে অস্টিকথিস এবং কন্ড্রিকথিসের অস্টিকথিসের কেসে 4 পেয়ার অফ গিল উইথ অপারকিউলাম থাকবে, আর কন্ড্রিকথিসের কেসে 5 to 7 পেয়ার অফ গিলস থাকবে, বাট কোনো অপারকিউলাম সেখানে থাকে না। আচ্ছা, অ্যাম্ফিবিয়া ফ্রগে বললাম স্কিন, লাংস আর বাক্কোফ্যারেঞ্জিয়াল করে। আচ্ছা, লাংসের থ্রু তাহলে রেপটাইলস, বার্ডস এবং ম্যামলস করবে টেরেস্ট্রিয়াল ফর্মসের ক্ষেত্রে, রাইট? এছাড়াও রেসপিরেটরি অর্গানস। আচ্ছা, এরপর যদি আমি হিউম্যানের রেসপিরেটরি সিস্টেমটা দেখি, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম যদি আমরা দেখি, তাহলে কী আছে সেখানে দেখবে। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে পুরোটা। আচ্ছা, তো হিউম্যানের রেসপিরেটরি সিস্টেমে ফার্স্টে আমাদের আসে, মানে আমরা যে পাথওয়ে থ্রু, ঠিক আছে, বা সিস্টেমের থ্রু আমরা গ্যাসকে ইনহেল করব, এক্সচেঞ্জ করবো অ্যাটমসফিয়ারের সঙ্গে, এবং দেন অক্সিজেন আমাদের বডিতে যাবে, লাংসে যাবে। লাংসে গিয়ে সেখানে তোমার অ্যাকচুয়াল ডিফিউশন যেটা হয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের, তার সঙ্গে হবে। তারপরে অক্সিজেন ট্রান্সপোর্ট হবে কি ব্লাডের থ্রু, এবং ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হওয়ার পর সেলসে গিয়ে সেখানে সেল ইনটেক করবে সে অক্সিজেনটাকে, এবং সেলের মধ্যে রেসপিরেশন তখন হবে, রাইট? তো এই অক্সিজেনটা কোন পাথওয়ে দিয়ে আমাদের বডির মধ্যে এন্টার করছে এবং কীভাবে সেলের মধ্যে যাচ্ছে, তো সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমাদের যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, সেটা কনসিস্ট হয় কী কী দিয়ে? তো ফার্স্টে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে
নোজের এই যে দুটো নস্ট্রেলস, রাইট? যার মধ্য দিয়ে আমি গ্যাসকে ইনহেল করব। তো এক্সটার্নাল নস্ট্রেলস বলা হবে এদেরকে। ওয়ান পেয়ার যেটা থাকে মানে দুটো। এক্সটার্নাল নস্ট্রেলসের পরে আমার আসে নেজাল প্যাসেজ, ঠিক আছে? গ্যাস এন্টার হলো, সাপোজ অক্সিজেনকে ইনহেল করলাম O2, তো O2 তারপরে কোথায় যাবে? নেজাল প্যাসেজে, বা আমি যে অ্যাটমসফিয়ারিক এয়ারকে ইনহেল করছি সেই এয়ার আমার নেজাল প্যাসেজ দিয়ে যাবে এক্সটার্নাল নস্ট্রেলসের পরে। নেজাল প্যাসেজের পরে সেটা আসবে নেজাল চেম্বারে। নেজাল চেম্বারের পরে এখানে আসবে নেজো ফ্যারিংসে। কোথায় আসবে? নেজো ফ্যারিংসে, রাইট? মানে ফ্যারিংস এবং নেজাল চেম্বারের যে জাংশনটা, দ্যাট ইজ নেজো ফ্যারিংস। এবং নেজো ফ্যারিংসের পরে আসবে কোথায়? ফ্যারিংসে। আর ফ্যারিংসটা কি? ফ্যারিংস হচ্ছে একটা কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, রাইট? আমরা যে খাবার খাবো সে খাবারটা আলটিমেটলি যাবে কোথায়? ইসোফেগাস এন্টার হবে, রাইট? ফ্যারিংস এর মধ্য দিয়ে। আর এয়ারও ফ্যারিংসের মধ্য দিয়ে আমার এন্টার হবে কোথায়? ওয়াইন্ড পাইপ বা ট্রেকিয়াতে। তো এই ফেরিংসটা হয়ে গেল কমন প্যাসেজ একটা ফুড অ্যান্ড এয়ারের। আচ্ছা, তারপরে তারপরে এয়ার এন্টার করবে কোথায়? ওয়াইন্ড পাইপ বা ট্রেকিয়াতে। তো ট্রেকিয়ার যে তোমার স্টার্টিং, ঠিক আছে? তো ফার্স্টে কোথায় আসবে? ফেরিংসের পরে তোমার ওয়াইন্ড পাইপ বা ট্রেকিয়া স্টার্ট হওয়ার আগে সেখানে থাকবে কি? ল্যারিংস। ল্যারিংসটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কি? সাউন্ড বক্স, যেটা কার্টিলেজ দিয়ে তৈরি। তো এটা একটা কার্টিলেজিনাস বক্স। আর সাউন্ড বক্স কেন বলা হয়? কারণ ল্যারিংসে আমাদের ভোকাল কর্ডস থাকে, যার কারণে আমাদের সাউন্ড প্রোডাকশন হয়। আচ্ছা, ল্যারিংসের ওপেনিংকে কি বলা হয়? গ্লটিস বলা হয়। আর এই গ্লটিসের ওপরে একটা কার্টিলেজিনাস ফ্ল্যাপ থাকে, একটা ঢাকনা টাইপের স্ট্রাকচার থাকে, যেটাকে কি বলা হয়? এপিগ্লটিস। তো ডিউরিং সোয়ালোইং অফ ফুড, যখন আমরা খাবার খাই তখন কি হয়? এই গ্লটিস ইজ কভার্ড বাই আ থিন কার্টিলেজিনাস ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার হুইচ ইজ কল্ড এপিগ্লটিস। তো এই গ্লটিসটা এপিগ্লটিস দিয়ে বন্ধ হয়ে যায় যাতে খাবার ওয়াইন পাইপে এন্টার না করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এয়ার এন্টার করবে কোথায়? ওয়াইন পাইপ বা ট্রেকিয়াতে, ঠিক? আচ্ছা, ইসোফেগাস থাকে, যেটা ফুড পাইপ, সেটা ডর্সাল সাইডে থাকে। আর ভেন্ট্রাল সাইডে, আমাদের বডির ভেন্ট্রাল সাইডে কে থাকবে? ট্রেকিয়া বা ওয়াইন পাইপ। আচ্ছা, দেন ওয়াইন পাইপ, ফিফথ থোরাসিক ভার্টিব্রা। আমাদের যে ভার্টিব্রা, ভার্টিব্রাল কলামের এক একটা সেগমেন্ট হচ্ছে কি? ভার্টিব্রা। এবং ভার্টিব্রায় অনেকগুলো তোমার কি আছে? ডিভিশন আছে, লাইক সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, রাইট? তো থোরাসিক ৫ নম্বর থোরাসিক ভার্টিব্রা যেটা, সেখানে গিয়ে আমার এই ট্রেকিয়া ডিভাইড হয় তোমার প্রাইমারি ব্রঙ্কায়, ঠিক? তো ফিফথ থোরাসিক ভার্টিব্রাতে আমার ভার্টিব্রা প্রাইমারি ব্রঙ্কায় ডিভাইড হলো, এবং সেই প্রাইমারি ব্রঙ্কাই ফার্দার ডিভিশন করে সেকেন্ডারি ব্রঙ্কায়ের ফর্মেশন করে, এবং সেই সেকেন্ডারি ব্রঙ্কাই আলটিমেটলি ফের টার্সিয়ারি ব্রঙ্কায় ফর্মেশন করবে। এবং টার্সিয়ারি ব্রঙ্কাই যখন ফার্দার ডিভিশন করে তখন ফর্ম হয় কি? ইনিশিয়াল ব্রঙ্কিয়লস। ইনিশিয়াল ব্রঙ্কিয়লস, ঠিক আছে? যেগুলোকে টোটাল পালমোনারি ব্রঙ্কিয়লসও বলা যেতে পারে। আর ইনিশিয়াল ব্রঙ্কিয়লস আলটিমেটলি ডিভিশন করে ফর্ম করে টার্মিনাল ব্রঙ্কিয়লস। ডান? আচ্ছা, টার্মিনাল ব্রঙ্কিয়লস তারপরে আবার যখন ডিভাইড করে তখন ফর্ম হয় কি? রেসপাইরেটরি ব্রঙ্কিয়লস। এবং সেই রেসপাইরেটরি ব্রঙ্কিয়লস ফর্ম করে অ্যালভিওলার ডাক্ট। অ্যালভিওলার ডাক্ট তারপরে তোমার আট্রিয়া ফর্ম করে, এবং সেই আট্রিয়া থেকে ফর্মেশন হয়, বা সেখানে তোমার আলটিমেটলি আট্রিয়াটা গিয়ে মেলে কোথায়? অ্যালভিওলার স্যাকে, যার মধ্যে থাকবে আমার ক্লাস্টার অফ সেলস, যেগুলোকে বলা হয় অ্যালভিওলাই, যেগুলো ভেরি থিন ইররেগুলার ওয়ার্ল্ড ভ্যাসকুলারাইজড ব্যাগ লাইক স্ট্রাকচার হয়, রাইট? এটা এটা হচ্ছে পুরো রেসপাইরেটরি ট্রি। আচ্ছা, এখানে দিস ইজ আমাদের, এটা হচ্ছে লেফট লাং। তো লেফট লাংয়ে আমার এখানে একটা নচ দেখতে পাওয়া যাবে, যেটাকে বলা হয় কার্ডিয়াক নচ। হার্টের কারণে এখানে একটা স্লাইড ডিপ্রেশন টাইপ থাকে, যেটাকে কার্ডিয়াক নচ বলা হয়। লাংসের যে মেমব্রেন, সেটা হয় দুটো লেয়ার, একটা আউটার লেয়ার, একটা ইনার লেয়ার। আউটার লেয়ারকে আউটার প্লিউরা, ইনার লেয়ারকে ইনার প্লিউরা বলবো। আর মিডলের যে স্পেস, সেটাকে আমরা কি বলবো? প্লিউরাল স্পেস। এবং সেখানে একটা ফ্লুইড থাকে, যে ফ্লুইডটাকে কি বলা হবে? প্লিউরাল ফ্লুইড, যেটা ফ্রিকশনকে রিডিউস করে, রাইট? তো আউটার লেয়ারটা ইন কন্ট্যাক্ট উইথ থোরাক্স অ্যান্ড ইনার লেয়ার ইন কন্ট্যাক্ট উইথ দ্য লাংস থাকে। আচ্ছা, এখানে কিছু কার্টিলেজিনাস রিং দেখতে পাওয়া যাবে, সি শেপেড, যেগুলো কি করে? সি শেপেড কার্টিলেজিনাস রিংস, যেগুলো ট্রেকিয়াতে থাকবে। ট্রেকিয়া থেকে ইনিশিয়াল ব্রঙ্কিয়ালস অবধি থাকে। ইনকমপ্লিট হয় ডরসাল সাইডে, হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি, 16 to 20 থাকে। আর প্রিভেন্ট ফ্রম কোল্যাপসিং, মানে যখন ব্রিদিং আমরা করি তখন এই ট্রেকিয়া বা পুরো পাথওয়েটাকে কোল্যাপস হওয়ার থেকে প্রিভেন্ট করে এই কার্টিলেজিনাস রিংস। আচ্ছা, তো এখানে প্রাইমারি ব্রঙ্কাই থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিয়ালস অবধি এটাকে বলা হবে ব্রেকিয়াল ট্রি বা ব্রঙ্কিয়াল ট্রি, ঠিক? আর রেসপাইরেটরি ব্রঙ্কিয়ালস থেকে স্টার্ট করে অ্যালভিওলাই অবধি এটাকে বলা হয় রেসপাইরেটরি ট্রি। আচ্ছা,
সি শেপের ড্রিঙ্কসগুলো তাহলে কোথা থেকে থাকবে? ট্রেকিয়া, ফিফথ থোরাসিক ভার্টিব্রাতে ডিভাইড হয় প্রাইমারি, দেন সেকেন্ডারি, দেন টারশিয়ারি। তারপরে ইনিশিয়াল ব্রঙ্কিওলস, দেন টার্মিনাল ব্রঙ্কিওলসে। তো আমার ব্রঙ্কাই হচ্ছে ফার্স্ট, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং তারপরে ব্রঙ্কিওলস বলা হয়। তো এই ট্রেকিয়া থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওলস অব্দি আমাদের সি শেপের ড্রিঙ্কসগুলো দেখতে পাওয়া যায়। তারপরে আর দেখতে পাওয়া যাবে না। সরি, ট্রেকিয়া থেকে শুরু করে ইনিশিয়াল ব্রঙ্কিওলস অব্দি সি শেপের ড্রিঙ্কসগুলো দেখতে পাওয়া যায়, রাইট? আচ্ছা, লেফট লাংসে 2টা লোব থাকে, আর লেফট লাংসে কটা লোব থাকে? 2টো লোব, আর রাইট লাংসে 3টে লোব থাকে, ঠিক আছে? কীভাবে মনে রাখবে? লেফট সাইডে কী থাকে? হার্ট থাকে। হার্ট মানে কি? দিল। দিল থেকে ডি ফর 2, ঠিক আছে? দিল 2, 2। তো এভাবে মনে রাখতে পারবে 2টো লোব হচ্ছে আমার লেফট লাংসে থাকবে, আর তার মানে কার্ডিয়াক নয়েজ থাকবে লেফট লাংসে। আচ্ছা, এখানে আচ্ছা, তো এক্সটার্নাল নস্ট্রিলস টু টার্মিনাল ব্রঙ্কিয়ালস। এক্সটার্নাল নস্ট্রিল থেকে টার্মিনাল ব্রঙ্কিয়াল অব্দি এটাকে কন্ডাক্টিং জোন বলা হয়। কন্ডাক্টিং জোনের কাজ কি? ব্রিংস অ্যাটমসফিয়ারিক এয়ার টু লাংস। অ্যাটমসফিয়ার থেকে এয়ারকে লাংসে নিয়ে আসা। হিউমিডিফাইজ দ্য এয়ার, এয়ারকে হিউমিডিফাই করা, ঠিক আছে? আর কি? রিমুভ ফরেন পার্টিকেলস, ফরেন পার্টিকেলকে রিমুভ করা, অ্যান্ড ব্রিংস দ্য এয়ার টু বডি টেম্পারেচার, এবং এয়ারটাকে বডি টেম্পারেচারে নিয়ে আসা। ফরেন পার্টিকেলকে রিমুভ কীভাবে করে? সিলিয়াস থাকে, রাইট? তো ট্রেকিয়াতে আমরা জানি সিলিয়া থাকে অনেক, বা সিলেটেড এপিথেলিয়াম থাকে, তো যেটা আমার ফরেন পার্টিকেলসকে রিমুভ করে। ওকে, এটা হচ্ছে কন্ডাক্টিং জোনের এগুলো কাজ। আচ্ছা, নোজে যেমন হেয়ার থাকে, রেসপিরেটরি ট্র্যাক্টে মেনলি মেড অফ সিউডো স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল সিলিয়েটেড কলাম গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। সিলিয়েটেড তার মানে সিলিয়া থাকবে যেগুলো ফরেন পার্টিকেলসকে রিমুভ করে, সিম্পল। অ্যালভিওলাই অ্যান্ড দ্য ডাক্টস। অ্যালভিওলাই এবং তাদের ডাক্টগুলো রেসপিরেটরি ব্রঙ্কিওলস, ঠিক আছে, থেকে অ্যালভিওলাই অবধি এরা কী করে? রেসপিরেটরি জোন ফর্মেশন করে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সচেঞ্জ অফ গ্যাসেস, যেটা করায়, ঠিক আছে, বিটুইন অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। তাহলে পুরো পাথওয়েটাকে আমরা যদি ফ্লো চার্টে লিখি তাহলে কী হবে? এক্সটার্নাল নস্ট্রিলস, দেন নেজাল প্যাসেজ, দেন নেজাল চেম্বার, নেজো ফ্যারিংস, তারপরে ল্যারিংস, দেন ট্রেকিয়া, দেন প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্শিয়ারি ব্রঙ্কাই, দেন ইনিশিয়াল ব্রঙ্কিওলস, তারপরে টার্মিনাল ব্রঙ্কিওলস, দেন রেসপিরেটরি ব্রঙ্কিওলস, অ্যালভিওলার ডাক্ট, অ্যান্ড দেন অ্যাট্রিয়া, অ্যান্ড দেন অ্যালভিওলাই বা অ্যালভিওলার স্যাক। এখানে ট্রেকিয়া থেকে আমার ইনিশিয়াল ব্রঙ্কিওলস অব্দি, ট্রেকিয়া থেকে ইনিশিয়াল ব্রঙ্কিওলস অব্দি সি শেপের ড্রিঙ্কস দেখতে পাওয়া যাবে। কোথা থেকে? ট্রেকিয়া থেকে ইনিশিয়াল ব্রঙ্কিওলস অব্দি সি শেপের ড্রিঙ্কস দেখতে পাওয়া যাবে। ওকে, সি টি, সিটি, মনে রাখবে সি টি, সি শেপের ড্রিঙ্কস দেখতে পাওয়া যাবে ট্রেকিয়া থেকে ইনিশিয়াল ব্রঙ্কিওলস অব্দি। ওকে, প্রাইমারি, সেকেন্ডারি, তার মানে ট্রেকিয়াতে থাকবে প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টার্শিয়ারি ব্রঙ্কাই, অ্যান্ড দেন ইনিশিয়াল ব্রঙ্কিওলসে। আর রেসপিরেটরি জোন কোনটাকে বলা হবে? রেসপিরেটরি ব্রঙ্কিওলস থেকে শুরু করে অ্যালভিওলাই অব্দি এটাকে বলা হবে রেসপিরেটরি জোন, যেখানে অ্যাকচুয়াল ডিফিউশনটা হয়। আচ্ছা, এক্সটার্নাল নস্ট্রিলস থেকে টার্মিনাল ব্রঙ্কিওলস অব্দি, দ্যাট ইজ কন্ডাক্টিং জোন, ঠিক? তো এটা মনে রাখতে হবে। নেক্সট, এবার যদি রিডিং পড়ি তাহলে উই হ্যাভ আ পেয়ার অফ এক্সটার্নাল নস্ট্রিলস ওপেনিং আউট অ্যাবভ দ্য আপার লিপস, ঠিক? ওপরের ঠোঁটের ওপরে এক্সটার্নাল নস্ট্রিলস, যেটা অ্যাটমসফিয়ারে ওপেন হয়। ইট লিডস টু আ নেজাল চেম্বার থ্রু দ্য নেজাল প্যাসেজ। নেজাল প্যাসেজের মধ্যে দিয়ে নেজাল চেম্বারে ওপেন হয়। দ্য নেজাল চেম্বার ওপেন্স ইন্টু ফ্যারিংস। নেজাল চেম্বার দেন ফ্যারিংসে ওপেন হয়, হুইচ ইজ আ পোর্শন অফ হুইচ ইজ দ্য কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, যেটা কমন প্যাসেজ ফুড এবং এয়ারের জন্য। ফ্যারিংসের আগে নেজো ফ্যারিংস আছে, এটা এখানে লেখা নেই। দ্য ফ্যারিংস ওপেন্স থ্রু দ্য ল্যারিংস রিজিয়ন ইন্টু দ্য ট্রেকিয়া। ফ্যারিংস ল্যারিংসের মধ্যে দিয়ে ট্রেকিয়াতে ওপেন হয়। ল্যারিংস ইজ আ কার্টিলেজিনাস বক্স। ল্যারিংস কি? একটা কার্টিলেজিনাস বক্স which helps in sound production, যেটা সাউন্ড প্রডিউস করে, সেই জন্য সাউন্ড বক্স এটাকে বলা হয়। ডিউরিং সোয়ালোয়িং অফ গ্লটিস ক্যান বি কভার্ড বাই আ থিন এলাস্টিক কার্টিলেজিনাস ফ্ল্যাপ কল্ড এপিগ্লটিস। গ্লটিস কি? ওপেনিং অফ ওয়াইন্ড পাইপ, যেটা একটা কার্টিলেজিনাস ফ্ল্যাপ, ঠিক আছে, যেটার নাম হচ্ছে এপিগ্লটিস। এপি মানে কি? ওপরে, গ্লটিসের ওপরে, তো এপিগ্লটিস সেটা কভার করে দেয় গ্লটিসকে ডিউরিং ফুড সোয়ালোয়িং, রাইট, যাতে ফুড এন্টার করতে না পারে। কোথায়? ওয়াইন্ড পাইপে। টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ফুড ইন্টু দ্য লেরিংস, লেরিংসে এন্টার করতে না পারে। ট্রেকিয়া ইজ আ স্ট্রেট টিউব এক্সটেন্ডিং আপ টু দ্য মিড থোরাসিক ক্যাভিটি। তাহলে ট্রেকিয়াটা কি? একটা স্ট্রেট টিউব যেটা কি করে? এক্সটেন্ড করে আপ টু দ্য মিড থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি এর মিডল অব্দি এক্সটেন্ড করে, হুইচ ডিভাইডস এট দ্য লেভেল অফ ফিফথ থোরাসিক ভার্টিব্রা ইন্টু রাইট অ্যান্ড লেফট প্রাইমারি ব্রঙ্কাই। এবং ফিফথ থোরাসিক ভার্টিব্রায় কি হয়? ডিভাইড করে লেফট এবং রাইটে ইন প্রাইমারি ব্রঙ্কাই। ইচ primary bronchi undergoes repeated division to form the tertiary bronchi and bronchioles, ending up in very thin terminal bronchioles. তো
প্রাইমারি ব্রঙ্কাই র্যাপিডলি ডিভিশন করতে করতে সেকেন্ডারি টার্সিয়ারি ব্রঙ্কাই ফর্ম করে, দেন ব্রঙ্কিয়ালস ফর্ম করে দিয়ে আলটিমেটলি এন্ড হয় কিসের টার্মিনাল ব্রঙ্কিয়ালসে। The trachea, primary, secondary, tertiary bronchi, and the initial bronchioles are supported by incomplete cartilaginous rings. Incomplete cartilaginous rings দিয়ে supported থাকে. Each terminal bronchiole gives rise to a number of very thin, irregular walled and vascularized bag-like structures যেগুলোকে কি বলা হয় alveoli. Each terminal bronchiole, প্রত্যেকটা terminal bronchiole gives rise to a number of very thin, তোমার প্রত্যেকটা টার্মিনাল ব্রঙ্কিয়ালগুলো কী হচ্ছে, নাম্বার অফ ভেরি থিন মানে অনেক পাতলা এবং ইরেগুলার ওয়ার্ল্ড ভ্যাসকুলারাইজড ব্যাগ লাইক স্ট্রাকচার ফর্ম করছে যেগুলোকে অ্যালভিওলাই বলা হয়। দ্য ব্রাঞ্চিং নেটওয়ার্ক অফ ব্রঙ্কাই, ব্রঙ্কিয়ালস অ্যান্ড অ্যালভিওলাই, ব্রাঞ্চিং নেটওয়ার্ক অফ ব্রঙ্কাই, ব্রঙ্কিয়ালস অ্যান্ড অ্যালভিওলাই কম্প্রাইজ করে লাংসকে, রাইট। উই হ্যাভ টু লাংস, দুটো লাংস থাকে আমাদের, যেটা কভার্ড বাই আর ডাবল লেয়ার্ড প্লিউরা দিয়ে কভার্ড থাকে উইথ প্লিউরাল ফ্লুইড বিটুইন দেম, এবং এই দুটো লেয়ারের মধ্যে যে প্লিউরাল ক্যাভিটি আছে সেখানে প্লিউরাল ফ্লুইড থাকবে উইচ রিডিউসেস দ্য ফ্রিকশন অন দ্য লাং সার্ফেস, যেটা লাং সার্ফেসে ফ্রিকশনকে রিডিউস করে। আউটার প্লিউরাল মেমব্রেন ইজ ইন ক্লোজড কন্ট্যাক্ট উইথ দ্য থোরাসিক ক্যাভিটি, আউটার প্লিউরাল মেমব্রেনটা থোরাসিক ক্যাভিটির সঙ্গে ক্লোজড কন্ট্যাক্টে থাকে এবং ইনার প্লিউরাটা লাংসের সঙ্গে ক্লোজড কন্ট্যাক্টে থাকে, রাইট। আচ্ছা, ডায়াগ্রামটা দেখবে। দেন inner lining, whereas the inner pleura membrane is in contact with the lung surface. Inner pleural membrane lung surface এর সঙ্গে contact থাকে। The part starting with the external nostrils up to the terminal bronchioles, external nostrils থেকে শুরু করে terminal bronchioles অবধি constitute the conducting part constitute করে, whereas the alveoli and their ducts form the respiratory or exchange part of a respiratory system, যেখানে alveoli এবং তাদের ductsগুলো কি ফর্ম করে, respiratory বা exchange part formation করে। দ্য কন্ডাক্টিং পার্ট ট্রান্সপোর্টস দ্য অ্যাটমসফিয়ারিক এয়ার, ফাংশন কী কী কন্ডাক্টিং পার্টের, তো এখানে ফাংশনস লেখা আছে। দ্য কন্ডাক্টিং পার্ট কী করে, ট্রান্সপোর্ট করে ফার্স্ট অফ অল অ্যাটমসফিয়ারিক এয়ারকে টু অ্যালভিওলাই অবধি, ক্লিয়ার্স ইট ফ্রম ফরেন পার্টিকলসগুলোকে ক্লিয়ার করে এখান থেকে। সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে তো সিলিয়া হেল্প করে, রাইট। হিউমিডিফাইস অ্যান্ড অলসো ব্রিং দ্য এয়ার টু বডি টেম্পারেচার, তো এবং এয়ারকে হিউমিডিফাই করে এবং বডি টেম্পারেচারে নিয়ে আসে। এক্সচেঞ্জ পার্ট ইজ দ্য সাইট অফ অ্যাকচুয়াল ডিফিউশন অফ O2, exchange part key is the site of actual diffusion of O2 and CO2 between blood and atmospheric air. অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে এক্সচেঞ্জ হয় ব্লাড আর অ্যাটমসফিয়ারিক এয়ারের মধ্যে, তো অ্যাকচুয়ালি কোথায় হয়, এক্সচেঞ্জ পার্ট অফ দ্য লাংস, রাইট, অ্যান্ড হুইচ ফর্ম দ্য এক্সচেঞ্জ পার্ট বা রেসপিরেটরি পার্ট অ্যালভিওলাই অ্যান্ড দেয়ার ডাক্টস। The lungs are situated in the thoracic chamber, which is anatomically an airtight chamber. Thoracic chamber এ আমাদের কি আছে, lung situated আছে যেটা anatomically একটা airtight chamber. The thoracic chamber is formed dorsally by the vertebral column, ventrally by sternum, laterally by ribs, and on lower side by dome-shaped diaphragm. The anatomical setup of lungs in thorax is such that any change in the volume of thoracic cavity will be reflected in lung, pulmonary cavity. Such an arrangement is essential for breathing, as we cannot directly alter the pulmonary volume. কি বলা হয়েছে এখানে, আমাদের যে লাংস সেটা কোথায় সিচুয়েটেড আছে, থোরাসিক চেম্বারে। তো থোরাসিক চেম্বারটা কীভাবে তৈরি, থোরাসিক চেম্বারটা আমাদের সাপোজ দিস ইজ, এটা যদি আমাদের বডি হয়, ঠিক আছে, তো এটা সাপোজ এই যেদিকে ফেস করে আছে সেদিকটা হচ্ছে তোমার কি ভেন্ট্রাল সাইড, মানে বডির এই সাইডটা, দিস সাইড ইজ ভেন্ট্রাল সাইড। তো পিঠের দিকে সাইড কী হবে, ডরসাল সাইড, রাইট। তো ভেন্ট্রাল সাইডে এখানে একটা ফ্ল্যাট শেপেড, ঠিক আছে, at the mid of the chest কি থাকে, ফ্ল্যাট শেপড স্টার্নাম। আর ডরসাল সাইডে আমি যদি দেখি তাহলে থাকে কি, আমাদের ভার্টিব্রাল কলাম থাকে, রাইট। তো থোরাসিক চেম্বারটা যেটা ফর্ম হচ্ছে ভেন্ট্রাল সাইডে স্টার্নাম, ডরসাল সাইডে ভার্টিব্রাল কলাম, আর এখান থেকে রিবস এভাবে বেরোবে এবং ভার্টিব্রাল মানে ভেন্ট্রাল সাইডে স্টার্নাম এবং ডরসাল সাইডে রিবসগুলো ভার্টিব্রাল কলামের সঙ্গে অ্যাটাচ থাকবে। তো লিভসগুলো এইভাবে ল্যাটারাল সাইড থেকে আমাদের বডিকে কভার করছে। তো থোরাসিক চেম্বারের ল্যাটারাল সাইডে কে থাকছে, রিবস থাকছে, রাইট। এবং যদি আমি পস্টেরিয়র সাইডে দেখি, দিস ইজ অ্যান্টেরিয়র ওপরে, আর এটা হচ্ছে পস্টেরিয়র। তো পস্টেরিয়র সাইডে আমি যদি দেখি তো এখানে একটা ডোম শেপড কী থাকে, আমাদের ডায়াফ্রাম থাকে, যে থোরাসিক ক্যাভিটি আর অ্যাবডোমিনাল ক্যাভিটিকে আলাদা করে, রাইট, দ্যাট ইজ ডোম শেপড ডায়াফ্রাম। তো থোরাসিক চেম্বারটা ফর্ম হচ্ছে যেটা একটা অ্যানাটমিক্যালি এয়ার টাইট চেম্বার। এয়ার টাইট কেন, কারণ তোমার সেখানে কোনো স্পেস মানে এক্সটার্নাল এয়ার এন্টার করতে পারবে না, ঠিক আছে, এয়ার টাইট হয়, যাতে আমার থোরাসিক চেম্বারে কোনো ভলিউমে চেঞ্জ আসলে আমার সেটা পালমোনারি ভলিউম মানে লাংসের ভলিউমেও সেই চেঞ্জটা আমরা দেখতে পাই। বা
থোরাসিক চেম্বার কীভাবে ফর্ম হলো? থোরাসিক চেম্বার ফর্ম হলো ভেন্ট্রাল সাইডে স্টার্নাম অ্যান্ড ডর্সাল সাইডে রিবস, ঠিক? ডর্সাল সাইডে ভেন্ট্রাল সাইডে স্টার্নাম, ডর্সাল সাইডে ভার্টিব্রাল কলাম, লেটারাল সাইডে রিবস, আর তোমার posterior সাইডে dome shaped diaphragm, laterally by the ribs, and on the lower side নিচের দিকে dome shaped diaphragm. And the anatomical setup of lungs in thorax is such that any change in the volume of thoracic cavity will be reflected in the lung pulmonary cavity. যেহেতু এই চেম্বারটাকে এয়ার টাইট, আর আমরা ডাইরেক্টলি লাংসের ভলিউমকে অল্টার করতে পারি না। লাইক আমি ডাইরেক্টলি লাংস এর ভলিউমকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবো না। আমাকে কী করতে হবে? থোরাসিক চেম্বারের ভলিউমকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে হবে, এবং তবে সেই মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা আমার লাংসের মধ্যে বা পালমোনারি ক্যাভিটিতে রিফ্লেক্টেড হবে, রাইট? আচ্ছা আচ্ছা, ডায়াফ্রামে যে রেডিয়াল মাসলস থাকে, এটা একটা মনে রাখবে। তো যখন আমরা ডায়াফ্রামকে কন্ট্রাক্ট করি তখন কি হয়? এটা ডোম শেপ ছিল, তো এটা ফ্ল্যাট হয়ে যাবে, রাইট? ফ্ল্যাট হয়ে যাবে, এটা মনে রাখবে। আচ্ছা, তারপরে দেখবে যে রেসপাইরেশন ইনভলভস দ্য স্টেপস। কী কী স্টেপস ইনভলভ করে? ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন। ব্রিদিংকে পালমোনারি ভেন্টিলেশন বলা হয়, বাই উইচ, যার মাধ্যমে অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ ড্রন ইন অ্যান্ড CO2 রিচ অ্যালভিওলার এয়ার ইজ রিলিজড আউট, এবং কার্বন ডাইঅক্সাইড রিচ যে অ্যালভিওলার এয়ার সেটা রিলিজ আউট হয়। ডিফিউশন অফ গ্যাসেস বিটুইন O2 অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অ্যাক্রস দ্য অ্যালভিওলার মেমব্রেন। অ্যালভিওলার মেমব্রেনে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ডিফিউশন। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই দ্য ব্লাড, তারপরে ব্লাডের ট্রান্সপোর্ট, গ্যাসের ট্রান্সপোর্ট বাই দ্য ব্লাড। ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যুস। তারপরে যখন টিস্যুয়ের কাছে তোমার গ্যাসগুলো যাবে ব্লাডের মাধ্যমে, দেন সেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন ব্লাড এবং টিস্যুয়ের মধ্যে। ইউটিলাইজেশন অফ অক্সিজেন বাই দ্য সেলস ফর ক্যাটাবলিক রিয়াকশন। সেলের মধ্যে অক্সিজেনের ইউজ ক্যাটাবলিক রিয়াকশনসগুলোর জন্য, রেসপিরেশনের জন্য, অ্যান্ড রিজাল্টেন্ট রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড, এবং দেন কার্বন ডাইঅক্সাইডের রিলিজ, তো সেলুলার রেসপিরেশন যেটাকে বলা হয়, রাইট? আচ্ছা, তো ব্রিদিংয়ের স্টেপসগুলো আমরা এখানে দেখব। আচ্ছা, এখানে দেখবে তাহলে বডির আমরা কি দেখলাম যে থোরাসিক ক্যাভিটি ফর্ম হয়েছে বডির ডর্সাল সাইডে কি আছে? ভার্টিব্রাল কলাম আছে। সাপোজ দিস ইজ দ্য ডর্সাল সাইড অফ আওয়ার বডি অ্যান্ড দিস ইজ ভেন্ট্রাল সাইড। তো ডর্সাল সাইডে আছে কি? ভার্টিব্রাল কলাম। ভেন্ট্রাল সাইডে আছে স্টার্নাম, এবং ল্যাটারাল সাইড এগুলো হচ্ছে রিবস। লাইক সাপোজ আমরা বডিটাকে আমাদের ল্যাটারাল সাইড থেকে দেখছি, রাইট? মানে সাপোজ দিস ইজ আস, আমরা কি করছি? আমরা সাইড থেকে আমাদের বডিটাকে দেখছি। তো তাহলে এরকম একটা ডায়াগ্রাম আমরা মানে কনসিডার করতে পারি। তো ডর্সাল সাইডে ভার্টিব্রাল কলাম, দিস আর দ্য ভার্টিব্রাস, অ্যান্ড এটা হচ্ছে কি? স্টার্নাম মনে করো, আর এগুলো হচ্ছে লেটারাল সাইড থেকে রিবস, রাইট? তো দুটো রিবসের মিডলে লাইক এইভাবে মাসলস থাকে যেগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল মাসলস, ঠিক আছে? ইন্টারকোস্টাল মাসলস, লাইক সাপোজ এটা ভার্টিব্রা থার্ড ভার্টিব্রা এবং এটা থার্ড রিব। তো তোমার থার্ড ভার্টিব্রায়ের সঙ্গে ফোর্থ রিব, ঠিক আছে? ফোর্থ রিবসের সঙ্গে এভাবে অ্যাটাচড আছে অবলিকলি, দ্যাট ইজ ইন্টারকোস্টাল মাসল, এবং ফোর্থ রিবের সঙ্গে থার্ড রিবের ফোর্থ ভার্টিব্রার সঙ্গে থার্ড রিবে এভাবে অবলিকলি অ্যাটাচড আছে, দ্যাট ইজ ইন্টারকোস্টাল মাসল। তো মাসলসগুলো এইভাবে থাকে যেগুলোকে ইন্টারকোস্টাল মাসল বলা হয়। দুই রকমের মাসল হয়, যেটা হচ্ছে একটা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, একটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলকে কন্ট্রাকশন করা হয় বা আমরা কন্ট্রাক্ট করি কখন? ব্রিদিংয়ের টাইমে। তো যার কারণে থোরাসিক চেম্বারে ভলিউম ইনক্রিজ হয় কোন দিকে? ডর্সোভেন্ট্রাল সাইডে, ঠিক আছে? তো আমাদের রিবসের মাঝে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল আছে সেগুলোকে কন্ট্রাকশন করা হয়, এবং তখন থোরাসিক চেম্বারে ভলিউম ডর্সোভেন্ট্রাল সাইডে ইনক্রিজ হয়। ডর্সোভেন্ট্রাল সাইড বলতে তোমার ভেন্ট্রাল সাইড এবং ডর্সাল সাইডে এভাবে ইনক্রিজ হবে, রাইট? আর তাছাড়া থোরাসিক চেম্বারে ভলিউম ইনক্রিজ হলে লাংসের ভলিউম ইনক্রিজ হবে, পালমোনারি ভলিউম ইনক্রিজ হবে। পালমোনারি ভলিউম যদি ইনক্রিজ হয় তাহলে কী হবে? প্রেশার ডিক্রিজ হবে, এবং প্রেশার ডিক্রিজ হয় আমরা জানি প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল ভলিউম হয়। তো ভলিউম ইনক্রিজ মানে কি? প্রেশার ডিক্রিজ, রাইট? তো আর তাহলে এখানে কি হচ্ছে? একটা তো EICMকে কন্ট্রাকশন হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। একটু আগে দেখলাম যে ডায়াফ্রাম নর্মালি ডোম শেপড হয়, বাট কন্ট্রাক্ট করলে ফ্ল্যাট শেপড হয়ে যায়। তো যার কারণে ভলিউম এদিকে দেখতে পাবে যে থোরাসিক চেম্বারে ভলিউম আমার প্রথমে কতটা ছিল?
এতটা ছিল ভলিউম, রাইট? এতটা ছিল। তো তার উপরে যদি আমার ডায়াফ্রাম ফ্ল্যাট হয়ে যায়, তাহলে আল্টিমেটলি ভলিউম আমার ইনক্রিজ হচ্ছে না? কোন দিকে হচ্ছে? অ্যান্টেরিয়র পস্টেরিয়র সাইডে, রাইট? তো ডায়াফ্রামের কন্ট্রাকশন এবং ইআইসিএম এর কন্ট্রাকশনের কারণে পালমোনারি ভলিউমে ইনক্রিমেন্ট হয় বা ইনক্রিজ করে, সরি থোরাসিক ভলিউম ইনক্রিজ করে, যার কারণে কি হয়? পালমোনারি ভলিউম ইনক্রিজ করে, আর ভলিউম ইনক্রিজ করলে আমার প্রেশার ডিক্রিজ করবে, প্রেশার ডিক্রিজ করে। তো আল্টিমেটলি সেটা অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে তার ইন্টারনাল প্রেশার যেটা হয় সেটা ডিক্রিজ করে, যার কারণে অ্যাটমসফিয়ার থেকে এয়ার তখন কি হয়? পালমোনারি ক্যাভিটিতে এন্টার করে। তো সেটাকে আমরা কি বলি? ব্রিদিং বলি, রাইট? তো আমাদের যে স্টেপসগুলো আমরা পড়লাম এখনই, সেগুলো হচ্ছে কি? ফার্স্ট অফ অল ব্রিদিং, রাইট? ব্রিদিংয়ে কী হবে? এক্সচেঞ্জ অফ গ্যাস, তোমার এক্সচেঞ্জ অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন যেটা হয়। সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড আমরা পড়লাম যে ডিফিউশন অফ গ্যাসেস অ্যাক্রস দ্য অ্যালভিওলার মেমব্রেন, রাইট? গ্যাসের যে ডিফিউশন, অ্যালভিওলার মেমব্রেনের তোমার ডিফিউশন অফ গ্যাসেস হবে। কীভাবে হবে দেখবে? সাপোজ দিস ইজ অ্যালভিওলাই, অ্যালভিওলাইয়ের মধ্যে কী আছে? এয়ার আছে, আর এটা হচ্ছে তোমার পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারিতে কার্বন ডাইঅক্সাইড মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে, এবং দেন সেখানে এক্সচেঞ্জ অফ গ্যাস হয়। মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে কী হবে? কার্বন ডাই অক্সাইড আমার অ্যালভিওলাই এন্টার করবে, আর অ্যালভিওলাই থেকে অক্সিজেন আমার কোথায় যাবে? ব্লাডে এন্টার করবে, রাইট? এবং দেন ব্লাড আমার কী হবে? অক্সিজেনেটেড হয়ে যাবে। দিস আর ক্যাপিলারিজ। ব্লাড অক্সিজেনেটেড হয়ে গেল, এবং দেন এটাকে পালমোনারি ভেন নিয়ে যাবে, রাইট? তারপরে গ্যাসিয়াস ট্রান্সপোর্ট হবে ব্লাডের থ্রু, এবং টিস্যুতে গিয়ে যখন পৌঁছাবে তখন সেই অক্সিজেনেটেড ব্লাড এবং টিস্যুর মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। মানে টিস্যুতে সেলুলার রেসপিরেশনের কারণে যে CO2 ফর্ম হয়েছে সেটা এই ব্লাডে এন্টার করবে, এবং দেন সেটাকে ডিঅক্সিজেনেটেড বানাবে, এবং ব্লাড থেকে অক্সিজেন এন্টার করবে কোথায়? টিস্যুর মধ্যে, যাতে রেসপিরেশন হতে পারে, রাইট? তো এখানেও হবে ডিফিউশন, এবং তোমার আর্টারি আমার অক্সিজেনেটেড ব্লাড নিয়ে এসেছিলো, ডিফিউশন হলো ব্লাড, এখানে ক্যাপিলারিজ ফর্ম হয়েছে। তো ডিফিউশন হলো ব্লাড এবং টিস্যু এর মধ্যে, অক্সিজেন এন্টার করলো অক্সিজেনেটেড ব্লাড থেকে টিস্যুতে, এবং টিস্যু এর কার্বন ডাই অক্সাইড এন্টার করবে কোথায়? ব্লাডে, এবং এই ব্লাডকে ডিঅক্সিজেনেটেড ব্লাড হবে, যেটাকে ভেন ক্যারি করে নিয়ে যাবে, রাইট? তো টিস্যুতে সেলস রেসপিরেশন করে, যার কারণে CO2 ফর্মেশন হয়। আচ্ছা, ক্যাপিলারিজ কি? ক্যাপিলারিজ হচ্ছে নেটওয়ার্ক অফ থিন ব্লাড ভেসেলস, জাংশন বিটুইন আর্টারি অ্যান্ড ভেন। আর্টারি আর ভেনের জাংশনে যে অফ থিন ব্লাড ভেসেলস ফর্ম হয় সেগুলোকে ক্যাপিলারিজ বলা হয়, ঠিক আছে? তো এগুলো টিস্যুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড ফর্ম হয়েছে, অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসছে কি? আর্টারি, দেন এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়েছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ফর্ম হয়েছে, যেটাকে ভেন ক্যারি করে নিয়ে যাবে। সিম্পল। মেকানিজম অফ ব্রিদিং দেখবে, ব্রিদিং ইনভলভ টু স্টেজেস, দুটো স্টেজ ইনভলভ করে ব্রিদিং। একটা ইন্সপিরেশন, ডিউরিং হুইচ অ্যাটমসফিয়ারিক এয়ার ইজ ড্রন ইন, অ্যান্ড এক্সপাইরেশন বাই হুইচ দ্য অ্যালভিওলার এয়ার ইজ রিলিজড আউট। মানে অ্যাটমসফিয়ার থেকে এয়ারকে মানে ইনহেল করা, ঠিক আছে? ড্রন ইনটু দ্য লাংস, সেটাকে আমরা কি বলবো? রেসপিরেশন, রাইট? সরি, ইন্সপিরেশন। আর যখন কার্বন ডাইঅক্সাইডকে আমাকে রিলিজ আউট করবো, দ্যাট ইজ কল্ড কি? এক্সপিরেশন। তো ইন্সপিরেশন কীভাবে হবে? মনে রাখবে, ইন্সপিরেশন ক্যান অকার ইফ দ্য প্রেশার উইদিন দ্য লাংস, যেটাকে কি বলা হয়? ইন্ট্রাপালমোনারি প্রেশার। লাংসের মধ্যেকার যে প্রেশার, দ্যাট ইজ ইন্ট্রাপালমোনারি প্রেশার। তো আমরা জানি এয়ার হাই প্রেশার টু লো প্রেশারের দিকে কী হবে? মুভ করবে। তো আমাদের লাংসের প্রেশার যদি ডিক্রিজ করে, ইন্ট্রাপালমোনারি প্রেশার যদি কমে যায়, কার তুলনায়? অ্যাটমসফিয়ারের তুলনায়। তাহলে কী হবে? অ্যাটমসফিয়ার থেকে এয়ার লাংসের মধ্যে এন্টার করবে। তো তার মানে ইন্ট্রাপালমোনারি প্রেশার যদি ডিক্রিজ করে ইন কম্প্যারিজন উইথ অ্যাটমসফিয়ার, তাহলে অ্যাটমসফিয়ার থেকে এয়ার ড্রন ইন হবে কোথায়? লাংসের মধ্যে, যেটাকে আমরা বলবো ইন্সপিরেশন। তো এই ইন্ট্রাপালমোনারি প্রেশার ডিক্রিজ কীভাবে করলো? সেটাই হচ্ছে তোমার দুটো মাসলের কন্ট্রাকশন, মেনলি ডায়াফ্রামের কন্ট্রাকশন, ঠিক আছে? ডায়াফ্রাম, মেন মাসল যেটা ইন্সপিরেশনে, দ্যাট ইজ ডায়াফ্রাম। তো ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট করে, তাহলে ডোম শেপের দেখে কী হবে? ফ্ল্যাট হবে, একটু আগে দেখলাম। আর যখন ফ্ল্যাট হয় তখন থোরাসিক চেম্বারের ভলিউম কী হবে? ইনক্রিজ হবে অ্যান্টেরিয়র পস্টেরিয়র সাইডে, এবং ভলিউম থোরাসিক চেম্বারে ইনক্রিজ হলো। তাছাড়া আরেকটা মাসল যেটা আমাদের রিবসের মধ্যে কি? ইআইসিএম, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। ইআইসিএম কন্ট্রাক্ট করলে কী হবে? আমাদের থোরাসিক চেম্বারের ভলিউম ইনক্রিজ করবে ডরসো ভেন্ট্রাল সাইডে, রাইট? ডরসো ভেন্ট্রাল সাইডে ভলিউম ইনক্রিজ করলো। থোরাসিক চেম্বারের ভলিউম ইনক্রিজ করছে মানে কি? পালমোনারি ভলিউম ইনক্রিজ করবে, মানে লাংসের ভলিউম ইনক্রিজ করবে। আর ভলিউম ইনক্রিজ করলে ইন্টারনাল প্রেশার কী হবে? ডিক্রিজ হবে, এবং সেটা তখন অ্যাটমসফিয়ারিক প্রেশারের তুলনায় যদি কমে যায়, মানে যখন কমে যাবে তখন কী হবে? অ্যাটমসফিয়ার থেকে প্রেশার কী হবে? এয়ার কী হবে? এন্টার করবে লাংসের মধ্যে, দ্যাট ইজ কল্ড ইন্সপাইরেশন। ওটাই বলা যাচ্ছে যে ইন্সপিরেশন ক্যান অকার ইফ দ্য প্রেশার উইদিন দ্য লাংস ইন্ট্রাপালমোনারি প্রেশার ইজ লেস দ্যান দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার।
there is a negative pressure in the lungs with respect to atmospheric pressure. Similarly, expiration takes place when the intrapulmonary pressure is higher than the atmospheric pressure. আচ্ছা দেন দেখবে যে সিমিলারলি এক্সপাইরেশন টেক্স প্লেস হোয়েন দ্য ইন্ট্রাপালমোনারি প্রেশার ইজ হায়ার দ্যান দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো লাংসের মধ্যেকার প্রেশার যদি আমার হাই হয়ে যায় অ্যাটমসফিয়ারের তুলনায়, তাহলে কী হবে, আমার তখন এয়ার রিলিজ আউট হবে, মানে এক্সপাইরেশন হবে। তো সেটা কীভাবে হবে? দ্য ডায়াফ্রাম অ্যান্ড স্পেশালাইজড সেট অফ মাসলস, external and intercostal muscles between the ribs help in generation of such gradients. Inspiration initiated by the contraction of diaphragm, মনে রাখবে inspiration initiated হয় by contraction of diaphragm, which increases the volume of thoracic chamber in anterior posterior axis. The contraction of EICM lift up the ribs and sternum, causing an increase in the volume of thoracic chamber in dorsoventral axis, যেটা আমি বললাম। তো যখন এই মাসলগুলো কন্ট্রাক্ট তুমি করছো, রাইট, মানে ইআইসিএম এবং ডায়াফ্রামকে যখন কন্ট্রাক্ট করছি, তখন আমাদের থোরাসিক চেম্বার এবং পালমোনারি ভলিউম কী হচ্ছে, অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র সাইডে ডরসোভেন্ট্রাল এক্সিসে ইনক্রিজ করছে, যার কারণে ভলিউম ইনক্রিজ করছে, পালমোনারি ভলিউম, এবং ইন্ট্রাপালমোনারি প্রেশার ডিক্রিজ হওয়ার কারণে আমার অ্যাটমসফিয়ারিক এয়ার কী হচ্ছে, এন্টার হচ্ছে লাংসের মধ্যে, রাইট। ডায়াফ্রাম কন্ট্রাক্ট করবে এবং এটা কি ডোম শেড থেকে ফ্ল্যাট হবে, যার কারণে অ্যান্টেরিয়র পস্টেরিয়র সাইডে আমার কী হচ্ছে, ভলিউম ইনক্রিজ করছে। এবং যখন ইআইসিএমকে কন্ট্রাক্ট করছে, তখন রিবস এবং স্টারনাম রেজ হচ্ছে, যার কারণে ডরসো এবং ভেন্ট্রাল এক্সিসে তোমার থোরাসিক চেম্বারে ভলিউম ইনক্রিজ করছে। তো আলটিমেটলি থোরাসিক চেম্বারে ভলিউম ইনক্রিজ করছে, তো পালমোনারি ভলিউম ইনক্রিজ করছে, প্রেশার ডিক্রিজ করার কারণে এয়ার এন্টার করছে। তো আমি যখন এই মাসলগুলোকে রিল্যাক্স করবো, রাইট, এই ডায়াফ্রাম এবং ইআইসিএমকে যখন রিল্যাক্স করবো, তখন তারা কি তাদের অরিজিনাল শেপে তোমার ব্যাক যাবে, এবং যখন তারা নিজের অরিজিনাল শেপকে রিগেন করবে, তখন কী হবে, থোরাসিক চেম্বারের ভলিউম আবার ডিক্রিজ করবে এবং আগের তোমার পজিশনে যাবে। তো থোরাসিক চেম্বারে ভলিউম যদি ডিক্রিজ করে, পালমোনারি ভলিউম ডিক্রিজ হবে, আর ভলিউম ডিক্রিজ হলে কী হবে, প্রেশার ইনক্রিজ হবে, আর যখন প্রেশার ইনক্রিজ হবে, তখন আবার যে এয়ারটাকে আমরা ড্রন ইন করেছিলাম, তখন এয়ার কী হবে, অ্যাটমসফিয়ারে রিলিজ আউট হবে, যেটাকে আমরা বলি কি এক্সপাইরেশন। ভেরি সিম্পল। আচ্ছা, আইআইসিএম একটা মাসল আমরা পড়লাম যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। তো যদি আমরা আইআইসিএমকে কন্ট্রাক্ট করি, তখন আমরা ফোর্সফুল এক্সপাইরেশন করি, মানে ফোর্সফুল এক্সপাইরেশন করার টাইমে আইআইসিএমকে আমরা কন্ট্রাক্ট করি। আদারওয়াইজ নর্মাল এক্সপাইরেশনের জন্য কোনো মাসল কন্ট্রাক্ট হয় না। অনলি যে মাসলসগুলোকে আমরা কন্ট্রাক্ট করেছিলাম, মানে ডায়াফ্রাম আর ইআইসিএম, ঠিক আছে, যাদেরকে কন্ট্রাক্ট করে আমাদের ইন্সপিরেশন হয়েছিল, তারা রিল্যাক্স হয় এবং তখন এক্সপিরেশনটা হয়, রাইট। ভেরি সিম্পল। আচ্ছা, we have the ability to increase the strength of inspiration and expiration with the help of additional muscle in our abdomen. অ্যাবডোমেনে কিছু অ্যাডিশনাল মাসলস থাকে আমাদের, যেগুলো একে আমরা ইউজ করে কী করতে পারি, আমাদের যে ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের যে স্ট্রেংথ, সেটাকে ইনক্রিজ করতে পারি, রাইট। হিউম্যান হেলদি হিউম্যান ব্রিথ করে কত, 12 to 16 টাইমস পার মিনিট, এক মিনিটে 12 to 16 টাইমস। আচ্ছা, যে এয়ার ভলিউমগুলো মেজার করা হয় কি, স্পাইরোমিটার দিয়ে। স্পাইরোমিটার মনে রাখবে ক্যান নট মেজার রেজিডুয়াল ভলিউম অ্যান্ড ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটি অ্যান্ড টোটাল লাং ক্যাপাসিটি। স্পাইরোমিটার রেজিডুয়াল ভলিউম এবং রেজিডুয়াল ভলিউম যেই লাং ভলিউমসগুলো বা ক্যাপাসিটিগুলোর মধ্যে ইনক্লুডেড থাকবে, সেগুলোকে মেজার করতে পারে না, মনে রাখবে। যেমন ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটির মধ্যে কি রেজিডুয়াল ভলিউম আছে, তো এটাকেও মেজার করতে পারবে না। টিএলসি এর মধ্যেও রেজিডুয়াল ভলিউম আছে, এটাকেও মেজার করতে পারবে না। ওকে, তো স্পাইরোমিটার মনে রাখবে, রাইট। আচ্ছা, তোমার এবার হচ্ছে আমাদের রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস। এটা খুব সিম্পল, জাস্ট তোমাকে একবার বুঝতে হবে যে টাইডাল ভলিউমটা কি। তাহলে আমরা নর্মাল এক্সপাইরেশন এবং ইন্সপিরেশনে যে তোমার অ্যামাউন্ট অফ এয়ারকে ইনহেল বা এক্সহেল করি, দ্যাট ইজ তোমার টাইডাল ভলিউম, যেটা কি 500 ml। ভেরি সিম্পল। আচ্ছা, তাহলে আমাদের একটা হেলদি ইন্ডিভিজুয়াল কী করে, কত অ্যামাউন্ট তোমার হেলদি ইন্ডিভিজুয়াল ইন্সপায়ার অর এক্সপায়ার অ্যাপ্রক্সিমেটলি তোমার 1 মিনিটে, ঠিক আছে, কতটুকু অ্যামাউন্ট অফ এয়ারকে ইন্সপায়ার বা এক্সপায়ার করে। তো আমরা জানি ব্রিদিং আমরা করি কত, 12 to 16 টাইমস পার মিনিট, রাইট। তো 12 ইন্টু 500 যদি করি 6000, এবং 16 ইন্টু 500 যদি করি 8000, তো 6000 to 8000 ml পার মিনিট, ঠিক আছে, একটা হেলদি ইন্ডিভিজুয়াল কী করে, ইন্সপায়ার বা এক্সপায়ার করে। তো টাইডাল ভলিউম হয়ে গেলো 500 ml। ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম কি, তো ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম হলো তোমার এ পার্সন ক্যান ইন্সপায়ার বাই আ ফোর্সিবল ইন্সপিরেশন, মানে নর্মাল এক্সপাইরেশন করলে তারপরে একটা ফোর্সফুল ইন্সপাইরেশনের মাধ্যমে যে অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ এয়ারকে তুমি ইন্সপায়ার করতে পারবে, দ্যাট ইজ কল্ড ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, যেটা হয় কত 2500 থেকে 3000 ml। এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম একই রকমভাবে নর্মাল এক্সপাইরেশন করার পর ফোর্সফুল এক্সপাইরেশনের মাধ্যমে যে অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ এয়ারকে তুমি এক্সপায়ার করতে পারবে, দ্যাট ইজ কল্ড এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, যেটা হয় 1000 থেকে 1100 ml, ঠিক আছে। তারপরে হচ্ছে
রেজিডুয়াল ভলিউম হচ্ছে ভলিউম অফ এয়ার রিমেনিং ইন লাংস ইভেন আফটার আ ফোর্সফুল এক্সপাইরেশন। ফোর্সফুল এক্সপাইরেশন তুমি করলে তারপরেও যে অ্যামাউন্ট অফ এয়ারটা লাংসের মধ্যে রিমেনিং থেকে যাবে, যেটাকে তুমি বের করতে পারবে না, সেটাকে বলা হয় কি রেজিডুয়াল ভলিউম, যেটা হয় 1100 থেকে 1200 ml। ঠিক। ইন্সপাইরেটরি ক্যাপাসিটি কি? সিম্পল টাইডাল ভলিউম প্লাস ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, দ্যাট ইজ ইন্সপাইরেটরি ক্যাপাসিটি। ঠিক আছে, টাইডাল ভলিউম আর আইআরভিকে যোগ করে দাও, দ্যাট ইজ ইন্সপাইরেটরি ক্যাপাসিটি। একই রকম হবে এক্সপাইরেটরি ক্যাপাসিটি টাইডাল ভলিউম প্লাস ইআরভি, দ্যাট ইজ এক্সপাইরেটরি ক্যাপাসিটি। ঠিক আছে, ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটি কোনটা? ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেন ইন দ্য লাংস আফটার আ নর্মাল এক্সপাইরেশন। নর্মাল এক্সপাইরেশন করার পরে যে ভলিউমটা লাংসের মধ্যে থাকে, তার মানে এখানে কি থাকবে? রেজিডুয়াল ভলিউম আর তার সঙ্গে ইআরভি, দ্যাট ইজ কি? এফআরসি, ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি কি? ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার পার্সন ক্যান ব্রিথ ইন আফটার আ ফোর্সফুল এক্সপিরেশন। ফোর্সফুল এক্সপিরেশনের পরে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার একটা পার্সন যে ইনহেল করতে পারে। ঠিক আছে, তাহলে কী হবে? আমি আমি ফোর্সফুল এক্সপিরেশন করলাম, মানে আমার লাংসের মধ্যে অনলি রেজিডুয়াল ভলিউম থাকলো, ইআরভিও বের করে দিয়েছি। তাহলে আমি প্রথমে যখন ইনহেল করা শুরু করবো, আমার ইআরভি ইনহেল হবে, দেন টাইডাল ভলিউম, দেন অ্যাডিশনাল আমি আইআরভি ইনহেল করতে পারবো। তাহলে এটাকে বলা হবে কি? ভাইটাল ক্যাপাসিটি। এআরভি, টাইডাল ভলিউম অ্যান্ড আইআরভি, সিম্পল। টোটাল লাং ক্যাপাসিটি ফোর্সফুল ইন্সপাইরেশন করার পর যে টোটাল অ্যামাউন্ট অফ এয়ার আমাদের লাংসের মধ্যে অ্যাকোমোডেট আমরা করতে পারি, তাহলে কী হয়ে যাবে? কিছু মানে এই টিএলসি এর সঙ্গে ভাইটাল ক্যাপাসিটির সঙ্গে তুমি রেজিডুয়াল ভলিউমকে অ্যাড করে দাও, দ্যাট উইল বি টোটাল লাং ক্যাপাসিটি, রাইট? দিস ইনক্লুড রেজিডুয়াল ভলিউম, ইআরভি, টাইডাল ভলিউম অ্যান্ড আইআরভি, মানে ভাইটাল ক্যাপাসিটির সঙ্গে রেজিডুয়াল ভলিউমকে অ্যাড করে দাও। ভেরি সিম্পল। তাহলে ছিল তোমার পালমোনারি ভলিউমস। এরপর আমরা পড়বো এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এরপরে হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। সিম্পল ডিফিউশন মেনলি বেসড অন প্রেশার অ্যান্ড কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে সিম্পল ডিফিউশনটা মেনলি কিসের উপর ডিপেন্ড করে? প্রেশার বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপরে ডিপেন্ড করে। মানে মানে তোমার লাইক রেসপিরেটরি গ্যাসের কনসেন্ট্রেশন অ্যাটমসফিয়ারে কত, অ্যালভিওলায় কত, ব্লাডে অক্সিজেনেটেড ব্লাডে, ডিঅক্সিজেনেটেড ব্লাডে, টিস্যুসে কত, তার উপরে ডিপেন্ড করবে। তো এই বক্সটা খুব ইম্পর্টেন্ট, যেটা মনে রাখতে হবে, রাইট? আচ্ছা, তো এক্সচেঞ্জ অফ গ্যাসেস সিম্পল ডিফিউশন যেটা বেসড হয় কিসের উপরে? প্রেশার গ্রেডিয়েন্ট বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপরে বা পার্শিয়াল প্রেশার গ্রেডিয়েন্টের উপরে। আচ্ছা, সেকেন্ড ওয়ান সলিউবিলিটি অফ গ্যাস। সলিউবিলিটি অফ গ্যাসের উপরে ডিপেন্ড করে। কার্বন ডাইঅক্সাইডের সলিউবিলিটি মনে রাখবে 20 to 25 টাইমস হাইয়ার দ্যান অক্সিজেন হয়। ঠিক আছে, তাহলে এক্সচেঞ্জ অফ গ্যাসেস ডিপেন্ড করবে এক তো পার্শিয়াল প্রেশার বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপরে, দেন সলিউবিলিটি অফ গ্যাসের উপরে, অ্যান্ড দেন থিকনেস অফ দ্য ডিফিউশন মেমব্রেনের উপরে, রাইট? তো তো প্রথমে আমরা প্রেশার গ্রেডিয়েন্ট বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা দেখবো, যে অ্যাটমসফিয়ারে, ব্লাডে বা অ্যালভিওলাইয়ে কোথায় পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত হয়, রাইট? তো অ্যাটমসফিয়ারিক এয়ারে মনে রাখবে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 159 mmHg হয় এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হয় 0.3 mmHg। ঠিক আছে, অ্যালভিওলাইয়ের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত হবে? 104 mmHg এবং কার্বন ডাইঅক্সাইডের হবে 40 mmHg। তো এখানে PO2 এর হায়ার কনসেন্ট্রেশন, এখানে লোয়ার পার্শিয়াল প্রেশার, তাহলে কী হবে? অক্সিজেন এখানে অ্যালভিওলাই এন্টার করবে, রাইট? এবং PCO2 এখানে কত? 40 আর অ্যাটমসফিয়ারে 0.3, তাহলে অবভিয়াসলি CO2 বাইরে অ্যাটমসফিয়ারে রিলিজ হবে। দেন অক্সিজেনেটেড ব্লাডে আমরা যদি দেখি, পালমোনারি আর্টারিতে কি থাকে? অক্সিজেনেটেড, ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং পালমোনারি ভেনে অক্সিজেনেটেড ব্লাড। তো যদি অক্সিজেনেটেড ব্লাডে দেখো, তাহলে PO2 হবে কত? 95 mmHg এবং PCO2 40 mmHg। আর ডিঅক্সিজেনেটেড ব্লাডে PO2 হয় 40 mmHg, PCO2 হবে কত? 45 mmHg, রাইট? আচ্ছা, তো যে সমস্ত জায়গাতে আমার অক্সিজেনেটেড ব্লাড থাকে সেখানে PO2 95 হয়ে যাবে এবং PCO2 হয়ে যাবে কত? 40। আর যেখানে যেখানে ডিঅক্সিজেনেটেড থাকে সেখানে PO2 হয়ে যাবে 40, PCO2 হয়ে যাবে কত? 45। ঠিক আছে, টিস্যুসের মধ্যে PCO2 হয়ে যাবে কত? 45 এবং PO2 হয়ে যাবে 40। ঠিক আছে, কারণ সেখানে টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড রেসপিরেশনের ফলে তৈরি হচ্ছে এবং অক্সিজেন ইউজ হয়, তো PCO2 এর পার্শিয়াল প্রেশার ওখানে কী হবে? বেশি হবে। তবেই তো তোমার কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে রিলিজ হয়ে আমার অক্সিজেনেটেড ব্লাডে এন্টার হবে, রাইট? আচ্ছা, ডিঅক্সিজেনেটেড তোমার 45 mmHg PCO2 এবং অক্সিজেনেটেড 40 mmHg PCO2 হয়। ঠিক আছে, PO2 সবসময় তোমার PO2 তোমার ডিঅক্সিজেনেটেড 40 হবে, এটা মনে রাখবে। আচ্ছা, তো টেবিলটাকে মনে রাখার একটা সহজ উপায় দেখো, টেবিলটাকে এখানে একবার ভালো করে দেখবে। তোমার অক্সিজেন অ্যাটমসফিয়ারিক ফিয়ারে 159, অ্যালভিওলায় 104, ডিঅক্সিজেনেটেড ব্লাডে 40 হয়, ব্লাডের মধ্যে 95 অক্সিজেনেটেডে এবং টিস্যুসে হয় কত? 40। ঠিক আছে, তো অক্সিজেন ডিঅক্সিজেনেটেড ব্লাডে 95 হবে, বাকি টিস্যুসে 40 আর ডিঅক্সিজেনেটেড 40, রাইট? মানে অক্সিজেনের ম্যাক্সিমাম কত হবে? 95,
কোথায় হবে অক্সিজেনেটেডে, বাকিতে 40-40। অ্যালভিওলাইয়ে কত হয়েছে 104, অ্যাটমসফিয়ারে 159, আর CO2 0.3 অ্যাটমসফিয়ারে হয়। বাকি যেখানে যেখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকবে সেখানে সেখানে 45, এবং যেখানে যেখানে অক্সিজেনেটেড ব্লাড মানে তোমার অক্সিজেনের পরিমাণ বেশি সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকবে, পার্শিয়াল প্রেশার কম থাকবে, সেখানে হবে কত 40 and 40, এভাবে মনে রাখবে। এবার অ্যালভিওলাইয়ে অবভিয়াসলি আমরা জানি কী হবে, তোমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি হবে, তোমার 104 অ্যান্ড CO2 40 এরকম হবে, ঠিক আছে, এভাবে মনে রাখতে হবে। তো এই ছিল তোমার। আচ্ছা, এরপরে ডিফিউশন মেমব্রেন আমরা দেখব। ওকে, তো এবার আমরা দেখব ডিফিউশন মেমব্রেন। তো ডিফিউশন মেমব্রেন থিকনেস ইজ লেস দ্যান 1 মিলিমিটার হয়, 3টে লেয়ার দিয়ে তৈরি। এক হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম অফ দ্য অ্যালভিওলাই, দেন এন্ডোথেলিয়াম অফ অ্যালভিওলার ক্যাপিলারিজ অ্যান্ড দেন বেসমেন্ট সাবস্টান্স ইন বিটুইন দ্যাম। তো অ্যালভিওলাইয়ের যে স্কোয়ামাস এপিথেলিয়াম এবং এন্ডোথেলিয়াম অফ দ্য ক্যাপিলারিজ, এদের মধ্যে যে বেসমেন্ট সাবস্টান্স সেটা কি দিয়ে তৈরি? বেসমেন্ট মেমব্রেন অন স্কোয়ামাস এপিথেলিয়াম অফ দ্য অ্যালভিওলাই, বেসমেন্ট মেমব্রেন অন এন্ডোথেলিয়াম অফ ক্যাপিলারিজ অ্যান্ড দিস লেয়ার বেসমেন্ট সাবস্টান্স যেটা সেটা একটা অ্যাসেলুলার লেয়ার হয়, মানে কোনো সেলস থাকে না, রাইট? আচ্ছা, তো এটা অ্যালভিওলাইয়ের স্কোয়ামাস এপিথেলিয়াম যদি তুমি দেখো তাহলে এখানে সেলস থাকে, নিউমোসাইট বলা হয় এদেরকে, ঠিক আছে? তো টাইপ 1 আর টাইপ 2 হয়। টাইপ 1টা হয়ে গেল স্কোয়ামাস, যেটা ডিফিউশন করাবে গ্যাসের, আর টাইপ 2 কিউবয়েডাল সেল হয়, যেটা রিলিজ করে লেসিথিন, যেটা এক ধরনের ফসফোলিপিড, যেটা সারফেক্ট্যান্ট রূপে এখানে কাজ করে, রাইট? প্রিভেন্ট দিস অ্যালভিওলাই ফ্রম কোল্যাপসিং। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের ডিফিউশন মেমব্রেন। আচ্ছা, এরপরে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস আমরা দেখব। ট্রান্সপোর্ট অফ গ্যাসেসে দেখবে blood is the medium of transport for oxygen and carbon dioxide. About 97% of the oxygen is transported by RBC, remaining 3% of O2 carried in a dissolved state through the plasma. 97% অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে আরবিসির থ্রু, ঠিক আছে? আরবিসিতে কী থাকে? হিমোগ্লোবিন থাকে, এবং সেই হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের বাইন্ডিং হবে, দিয়ে অক্সি হিমোগ্লোবিন ফর্ম হবে, এবং সেই অক্সি হিমোগ্লোবিনের ফর্মে 97% অক্সিজেন ট্রান্সপোর্ট হয়, আর বাকি অক্সিজেন প্লাজমাতে, মানে বাকি যে 3% অক্সিজেন সেটা প্লাজমাতে ডিজলভড স্টেটে ট্রান্সপোর্ট হবে। কার্বন ডাইঅক্সাইডের কথা যদি বলো তাহলে 20-25% অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হবে আরবিসির মাধ্যমে, ঠিক আছে? কীভাবে? আরবিসির যে হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের যে মানে কার্বন ডাইঅক্সাইড দিয়ে মানে অ্যাসোসিয়েশনে ফর্ম হবে কি কার্ব অ্যামিনো হিমোগ্লোবিন, রাইট? এবং তার সেই কার্ব অ্যামিনো হিমোগ্লোবিনের ফর্মে 20-25% ট্রান্সপোর্ট হবে। 70% ট্রান্সপোর্ট হয় কি বাইকার্বনেট H2CO3 এর ফর্মে, ঠিক আছে? বাইকার্বনেটের ফর্মে ট্রান্সপোর্ট হয়, এবং 7% কার্বন ডাইঅক্সাইড ডিজলভড স্টেটে ট্রান্সপোর্ট হয়। আচ্ছা, ট্রান্সপোর্ট অফ অক্সিজেনে দেখবে হিমোগ্লোবিন ইজ আ রেড কালার্ড আয়রন কন্টেনিং পিগমেন্ট প্রেজেন্ট ইন দ্য আরবিসি। তাহলে হিমোগ্লোবিন কি রেড কালার্ড হয়? আয়রন কন্টেনিং পিগমেন্ট থাকে। আচ্ছা, O2 ক্যান বাইন্ড উইথ হিমোগ্লোবিন ইন এ রিভার্সিবল ম্যানার, ঠিক আছে? অক্সি হিমোগ্লোবিন ফর্ম হয় কিন্তু সেটা রিভার্সিবল ম্যানারে, ঠিক আছে? যাতে আবার ব্রেকডাউন হতে পারে অক্সি হিমোগ্লোবিন। ইচ হিমোগ্লোবিন মলিকিউল ক্যান ক্যারি আ ম্যাক্সিমাম অফ 4 মলিকিউলস অফ অক্সিজেন। তাহলে প্রত্যেকটা হিমোগ্লোবিন মলিকিউল ম্যাক্সিমাম 4টে অক্সিজেন মলিকিউলকে ক্যারি করতে পারে। বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন, এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট লাইন। বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন ইজ প্রাইমারিলি রিলেটেড টু দ্য পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। ওকে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের সঙ্গে প্রাইমারিলি রিলেটেড হয়। Partial pressure of carbon dioxide, hydrogen ion concentration, temperature are the other factors which can interfere with this binding. Sigmoid curve আমরা এখানে obtain করি when percentage saturation of hemoglobin with O2 is plotted against PO2. তাহলে আমরা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ যখন দেখবো তখন দেখতে পাবো এদিকে দেখবে যে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন দেওয়া রয়েছে, এবং এদিকে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দেওয়া আছে, মানে কত পার্শিয়াল প্রেশারে তোমার হিমোগ্লোবিন কত পার্সেন্ট স্যাচুরেটেড হবে, ঠিক আছে? তো এখানে আমরা যখন প্লট করি তখন আমরা একটা সিগময়েড কার্ভ এখানে দেখতে পাবো, রাইট? আচ্ছা, সিগময়েড কার্ভ আমি এখানে দেখতে পাবো। আচ্ছা, 50% হিমোগ্লোবিন স্যাচুরেটেড হয় যে পার্শিয়াল প্রেশারে, সেটাকে আমরা বলি P50, ক্লিয়ার? আচ্ছা, এই কার্ভটা যখন রাইট সাইডে শিফট হবে, রাইট সাইডে শিফট হচ্ছে মানে কি? এখানে দেখতে পাচ্ছ যে P50 এখানে ইনক্রিজ হয়ে গেছে, মানে 50% স্যাচুরেট করার জন্য আমাকে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি লাগছে, রাইট? তার মানে কি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এখানে বেশি লাগছে 50% হিমোগ্লোবিনকে স্যাচুরেট করানোর জন্য। তার মানে আমার এখানে কি হয়েছে? কার্ভ যখন রাইট সাইডে শিফট হবে তখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ডিক্রিজ হয়ে গেছে, রাইট? মানে আমাদের যদি কার্বন দেখো আমার যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ডিক্রিজ করে যায়, ঠিক আছে? তখন কি হবে? তখন
50% হিমোগ্লোবিনকে স্যাচুরেট করানোর জন্য আমাকে বেশি অক্সিজেন মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন লাগবে, রাইট? তার মানে PO2 যখন ডিক্রিজ হবে তখন PCO2 বেশি হবে। আচ্ছা, এখানে সিম্পল ট্রিক মনে রাখবে যে কার্ভ যদি রাইট সাইডে শিফট হয় তার মানে হচ্ছে O2 এর ডিসোসিয়েশন, আর যদি লেফট সাইডে শিফট হয় তার মানে O2 এর অ্যাসোসিয়েশন। আচ্ছা, রাইট সাইডে শিফট হলে কার্ভ O2 এর ডিসোসিয়েশন, আর O2 ডিসোসিয়েট কখন হবে? যখন PO2 কম, PCO2 ज़्यादा, ঠিক আছে? পিএইচ এবার PCO2 বেশি মানে কি H প্লাস কনসেন্ট্রেশন বেশি, তার মানে পিএইচ কম, টেম্পারেচার বেশি, এক্সারসাইজের টাইমে 2-3 বিপিজি বেশি, ঠিক আছে? এই সমস্ত কন্ডিশনে কার্ভ আমাদের রাইট সাইডে শিফটিং হয় কার্ভে, তার মানে কি অক্সিজেনের ডিসোসিয়েশন এখানে বেশি হচ্ছে, রাইট? আর যদি লেফট সাইডে কার্ভ শিফট হয় তার মানে এখানে অক্সিজেনের অ্যাসোসিয়েশন, আর অক্সিজেন অ্যাসোসিয়েশন কখন হবে? যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি হবে, কার্বন ডাইঅক্সাইড কম হবে, H প্লাস কম, পিএইচ বেশি, টেম্পারেচার 2-3 বিপিজি এগুলো কম, রাইট? তখন কার্ভ লেফট সাইডে শিফট হবে। তো এটা একটা সিম্পল ট্রিক। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এভরি 100 ml অফ অক্সিজেনেটেড ব্লাড ক্যান ডেলিভার অ্যারাউন্ড 5 ml অফ O2 টু দ্য টিস্যুস আন্ডার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে 100 ml ব্লাড 5 ml O2 টিস্যুতে ট্রান্সফার করে, আচ্ছা, ডেলিভার করে। ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড দেখবে, একটু আগে বললাম যে 25% কার্বন 20 to 25% কার্বামিনো হিমোগ্লোবিনের ফর্মে ট্রান্সপোর্ট হয়। আর দিস বাইন্ডিং রিলেটেড টু দ্য পার্শিয়াল প্রেশার অফ CO2। PO2 এখানে একটা মেজর ফ্যাক্টর প্লে করে, ঠিক আছে, which could affect the binding। আচ্ছা, নেক্সট এখানে দেখবে, আচ্ছা, O2, আচ্ছা, কার বায়োনিক হিমোগ্লোবিন টেক্স প্লেস। CO2 which is bound to the hemoglobin from tissues is delivered at the alveoli। RBCs contain a very high concentration, very important line যে RBC কি করে, খুবই হাই কনসেন্ট্রেশন অফ কার্বনিক অ্যানহাইড্রেস কন্টেন করে। RBCs contain very high concentration of the enzyme carbonic anhydrase and minute quantities of the same is present in plasma too। কার্বনিক অ্যানহাইড্রেস যে এনজাইমটা সেটা মানে একটা হাই কনসেন্ট্রেশন আরবিসির মধ্যে থাকে এবং অল্প পরিমাণ কিছু প্লাজমাতেও থাকে। দিস এনজাইম ফ্যাসিলিটেট দ্য ফলোয়িং রিয়াকশন। এই রিয়াকশনটা ফ্যাসিলিটেট করে কার্বনিক অ্যানহাইড্রেস, কী হয়, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এই ওয়াটারের এতে রিয়াকশনে ফর্ম হবে H2CO3, দিস ইজ বাইকার্বনেট, এবং কার্বনিক অ্যানহাইড্রেস এটাকে ভেঙে বাইকার্বনেট আয়ন এবং H প্লাস ফর্ম করবে। As the tissue site where partial pressure of CO2 is high due to catabolism, CO2 diffuses into the blood and forms a bicarbonate and H plus. At the alveolar site, PCO2 is low, ঠিক আছে, the reaction proceeds in the opposite direction leading to formation of carbon dioxide and H2O. Thus, CO2 trapped as bicarbonate at the tissue level and transported to the alveoli, out CO2, released out CO2. Every 100 ml of deoxygenated blood deliver approximately 4 ml of carbon dioxide at the alveoli। মানে 100 ml deoxygenated blood approximately 4 ml কার্বন ডাইঅক্সাইডকে ডেলিভার করবে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখো, টিস্যু লেভেলে কি হয়, টিস্যু লেভেলে আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কী হবে, টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, মানে এখানে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার বেশি হবে অক্সিজেনের থেকে, রাইট? এখানে 45 mmHg হয়, রাইট? আর PO2 হয়ে যায় কত, 40 mmHg। সেটা অ্যালভিওলাইয়ে কত হবে? অ্যালভিওলাইয়ে আমরা জানি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হয়ে যাবে 104 mmHg, আর PCO2 104 mmHg, আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যেটা হয় সেটা হতে কত, 40 mmHg। তো এখানে দেখতে পাচ্ছি টিস্যুতে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 45 আর অ্যালভিওলাইয়ে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার 40। তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার বেশি আর এখানে কম। তো কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে কোথায় যাবে? অবভিয়াসলি ব্লাডে যাবে, রাইট? কী ধরনের ব্লাডে? অক্সিজেনেটেড ব্লাডে PO2 থাকে কত, 40, 95, আর PCO2 থাকে কত, 40। তো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড টিস্যুর থেকে ব্লাডে কম, তার মানে টিস্যু থেকে ব্লাডে যাবে এবং ব্লাডে গিয়ে ফর্ম করবে কি, কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে রিয়াকশন করে এবং ফর্ম করে কি, কার্ব অ্যামিনো হিমোগ্লোবিন, সেটা 20 to 25%। আর ব্লাডে, ঠিক আছে, তোমার কার্বনিক অ্যানহাইড্রেস যেটা আছে তার রিয়াকশনে কার্বনিক অ্যানহাইড্রেসের তোমার ইফেক্টে কী হবে, CO2 H2 এর সঙ্গে এটা ফর্ম করবে কি, বাইকার্বনেট আয়ন H2CO3, এবং এটা H প্লাস আর CO3 মাইনাস ফর্ম করলো কোথায়, টিস্যু লেভেলে, ঠিক আছে? কেন করলো? কারণ ব্লাডের মধ্যে PCO2 কম। এবার যখন ব্লাডে কার্বন ডাইঅক্সাইড অ্যাড হয়ে গেল তখন সেটা কী হবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড হবে। ডিঅক্সিজেনেটেড ব্লাডে PCO2 হয়ে যাবে কত, 45, আর PO2 হয়ে যাবে কত, 40। ডিঅক্সিজেনেটেড ব্লাড তখন অ্যালভিওলাই অবধি আসবে এবং সেখানে
কার্বন ডাইঅক্সাইড এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। ডিঅক্সিজেনেটেড ব্লাডে পিসিও2 কত 45, রাইট, আর অ্যালভিওলাই পিসিও2 কত 40। তার মানে এবার ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে অ্যালভিওলাই কার্বন ডাইঅক্সাইড যাবে, রাইট, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, তোমার কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হবে। তো এবার এই যে মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে CO2 কোন ফর্মে ছিল? ফর্মে ছিল বাইকার্বনেট HCO3 মাইনাস এর ফর্মে, রাইট, এবং H প্লাস ওখানে ছিল। তার মানে এখানে এবার কি হবে? এখানে আবার এটা H2CO3 ভাঙবে, ভেঙে H2O এবং CO2 ফর্ম হবে কোথায়? অ্যালভিওলাই দিয়ে CO2 চলে যাবে কোথায়? অ্যালভিওলাইয়ের মধ্যে, রাইট। তো ওটা এখানে বলা হয়েছে। তাহলে আর দুটো জিনিস মনে রাখতে হবে, 100 ml ব্লাড, ঠিক আছে, তোমার ডেলিভার করে কত? ডেলিভার করে 5 ml O2 ডেলিভার করে টিস্যুতে, আর 100 ml ব্লাড 4 ml কার্বন ডাইঅক্সাইড ডেলিভার করবে কোথায়? অ্যালভিওলাই। ভেরি সিম্পল। আচ্ছা, এরপরে আমরা দেখব রেগুলেশন অফ রেসপিরেশন। রেগুলেশন অফ রেসপিরেশন আমরা দেখব, এখানে দেখবে রেগুলেশনটা। তো রেগুলেশন অফ রেসপিরেশন দেখো, এটা হচ্ছে ব্রেন স্টেমের একটা ডায়াগ্রাম, যেখানে দিস ইজ পন্স অ্যান্ড দিস ইজ মেডুলা অবল্যাঙ্গেটা, আর এটা হচ্ছে সেরিবেলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে মিড ব্রেন থাকে, মিড ব্রেন। তো মিড ব্রেন, পন্স আর মেডুলা অবল্যাঙ্গেটা, এই তিনটা মিলে আমাদের ফর্ম হয় কি? ব্রেন স্টেম, ঠিক আছে। তো এখানে পন্স আছে আর মেডুলা। তো পন্সে তোমার মেডুলা অবল্যাঙ্গেটাতে আমার একটা তোমার স্পেশাল সেন্টার থাকে, যেটাকে বলা হয় রেসপাইরেটরি রিদম সেন্টার। একটা হয় ডিআরজি, ডর্সাল রেসপাইরেটরি গ্রুপ অফ নিউরনস, আর একটা হয় ভিআরজি, ভেন্ট্রাল রেসপাইরেটরি গ্রুপ অফ নিউরনস। মেডুলাতে ভেন্ট্রাল সাইডের দিকে ভিআরজি থাকবে আর ডর্সাল সাইডের দিকে ডিআরজি থাকে। এই ডিআরজি আর ভিআরজি এই দুটোকে একসঙ্গে বলা হয় রেসপাইরেটরি রিদম সেন্টার, ঠিক আছে। তো এখানে কিছু কেমোসেন্সিটিভ এরিয়াও থাকে। তো রেসপাইরেটরি রিদম সেন্টারটাই হচ্ছে আমাদের মেন সেন্টার, যেটা আমাদের রেসপিরেশনকে কন্ট্রোল করে। দেখবে এখানে লেখা আছে স্পেশালাইজড সেন্টার প্রেজেন্ট ইন দ্য মেডুলা রিজিয়ন of the brain called a respiratory rhythm center is primarily responsible for this regulation. তাহলে প্রাইমারিলি এই রেসপিরেটরি রিদম সেন্টারটাই রেগুলেশনের জন্য রেসপন্সিবল, যেটা কোথায় প্রেজেন্ট আছে? মেডুলা অবল্যাঙ্গেটাতে, ঠিক আছে। ভেন্ট্রাল সাইডের দিকে ভিআরজি, ডর্সাল সাইডের দিকে ডিআরজি। আচ্ছা, পন্সে একটা সেন্টার থাকে যেটাকে বলা হয় নিউমোট্যাক্সিক সেন্টার, যেটাই রেসপিরেটরি রিদম সেন্টারের তোমাকে সেন্টারের কাজকে, অ্যাকশনকে কী করে? রেগুলেট করতে পারে। ডিউরেশন অফ ইন্সপাইরেশনকে ডিক্রিজ করতে পারে বা রেট অফ ইন্সপিরেশনকে ইনক্রিজ করতে পারে, ঠিক আছে। তো এই ডর্সাল রেসপিরেটরি গ্রুপ যেটা, সেটা ডায়াফ্রাম আর ইআইসিএমে তোমার কন্ট্রাক্ট করবে। তো ডিআরজি যেটা, সেটা ডায়াফ্রাম আর ইআইসিএমকে কন্ট্রাক্ট করাই, ঠিক আছে। ডিআরজি নর্মাল ইন্সপিরেশনের টাইমে তোমার ডায়াফ্রাম আর ইআইসিএমকে কন্ট্রাকশন করাই, আর ভিআরজি যেটা, সেটার ইফেক্ট ডায়াফ্রাম, ইআইসিএম, অ্যাবডোমিনাল মাসেলস, আইআইসিএমেও দেখতে পাওয়া যায়। অ্যাবডোমিনাল মাসেলস আর আইআইসিএম কন্ট্রাক্ট হবে কখন? ফোর্সফুল এক্সপাইরেশনের টাইমে। তো ভিআরজি ইজ রেসপন্সিবল ফর ফোর্সফুল ইন্সপিরেশন অ্যান্ড ফোর্সফুল এক্সপিরেশন। আচ্ছা, আরেকবার বলছি, ডিআরজি কী করে? ডায়াফ্রাম আর এআইসিএমকে কন্ট্রাকশন করাই, আর ডায়াফ্রাম এআইসিএম কন্ট্রাক্ট হলে আমরা কি জানি? নর্মাল ইন্সপিরেশন হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি ফোর্সফুল ইন্সপিরেশন করাতে চাই, তাহলে ডায়াফ্রাম এআইসিএমকে আমাকে আরও বেশি কন্ট্রাক্ট করাতে হবে, আর তখন কে কাজে লাগে? তখন ভিআরজি এখানে ফাংশন মানে রোল প্লে করে। আর ভিআরজি অ্যাসোসিয়েটেড আছে অ্যাবডোমিনাল মাসেলস এবং আইআইসিএম এর সঙ্গে। তো ফোর্সফুল এক্সপাইরেশনের টাইমে এই দুটো মাসেল কন্ট্রাক্ট হয়, আমরা জানি। তো ফোর্সফুল এক্সপাইরেশন কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? ভিআরজি এর সঙ্গে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। কেমো রিসেপ্টার্স দেখবে দুটো জায়গাতে থাকে, একটা সেন্ট্রাল হয় আর পেরিফেরাল। সেন্ট্রাল কেমো রিসেপ্টার্স মেডিউলাতে দেখতে পাওয়া যায়, আর পেরিফেরাল যেটা ক্যারোটিড আর্টারি আর অ্যাওটিক বডিতে দেখতে পাওয়া যায়। হাইলি ক্যারোটিড আর্টারি আর অ্যাওটিক বডিতে দেখতে পাওয়া যায়। সো দিস কেমো রিসেপ্টার্স আর হাইলি সেন্সিটিভ টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H+ আয়ন কনসেন্ট্রেশন। তো যদি ইনক্রিজ ইন দিস সাবস্টান্সেস, তো CO2 আর H+ আয়নের যখন ইনক্রিজ দেখতে পাওয়া যাবে, তখন কী হবে? এই মানে কেমো সেন্টার্সগুলো অ্যাক্টিভেট হয়, উইচ মেক নেসেসারি অ্যাডজাস্টমেন্ট ইন দ্য রেসপিরেটরি সেন্টার বাই হুইচ দিস সাবস্টান্সেস ক্যান বি এলিমিনেটেড, ঠিক আছে। রোল অফ অক্সিজেন ইজ দ্য রেগুলেশন অফ রেসপিরেটরি রিদম ইজ কোয়াইট ইনসিগনিফিক্যান্ট। অক্সিজেনের রোল খুব একটা দেখতে পাওয়া যায় না।
আচ্ছা, ডিসঅর্ডার্সের কথা যদি বলো তাহলে ডিসঅর্ডার্স অফ রেসপিরেটরি সিস্টেম, আস্থমা, এমফাইসেমা। আস্থমাটা কি? আস্থমা হচ্ছে ডিফিকাল্টি অফ ব্রিদিং কজিং হুইজিং সাউন্ড ডিউ টু ইনফ্লামেশন অফ ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিওলস। ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওল ইনফ্লামেশনের কারণে আস্থমা হবে, যেখানে হুইজিং সাউন্ড দেখতে পাওয়া যায়। এমফাইসেমা সিগারেট স্মোকিংয়ের কারণে এমফাইসেমা হয়, এটা একটা ক্রনিক ডিসঅর্ডার। আচ্ছা, ক্রনিক আর অ্যাকিউট মানে কি? অ্যাকিউট মানে সাডেনলি কোনো একটা ডিসঅর্ডার হলো, দ্যাট ইজ অ্যাকিউট ডিসঅর্ডার। ক্রনিক মানে অনেক ধীরে ধীরে যে ডিসঅর্ডারটা তোমার বিল্ড আপ হতে থাকে, ঠিক আছে? তো মানে সিমটমস অনেক পরে দেখতে পাওয়া যাবে হয়তো, মানে অনেক দিন থেকে আস্তে আস্তে রোগটা শরীরের মধ্যে বাসা বাঁধছে, দ্যাট ইজ ক্রনিক ডিসঅর্ডার, রাইট? তো এমফাইসেমা এক ধরনের একটা ক্রনিক ডিসঅর্ডার, যেখানে কি হয় অ্যালভিওলাইয়ের ওয়াল ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে? তো রেসপিরেটরি এবার অ্যালভিওলাইয়ের ওয়াল ড্যামেজ হয়ে গেলে কি হবে? রেসপিরেটরি সার্ফেস ডিক্রিজ হয়ে যাবে, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মেজর কজেস অফ ইজ সিগারেট স্মোকিং। নেক্সট হচ্ছে অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার্স ইন সার্টেন ইন্ডাস্ট্রিজ, স্পেশালি দোজ ইনভলভিং গ্রাইন্ডিং, স্টোন ব্রেকিং, সো মাচ ডাস্ট ইজ প্রডিউস দ্যাট আর ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি ক্যান নট ফুললি কোপ। আচ্ছা, অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার্স মানে কি? মানে যেমন ধরো কোনো রকমের ফ্যাক্টরিতে, ঠিক আছে, যেখানে স্টোন ব্রেকিং হয় বা গ্রাইন্ডিং হয়, এই সমস্ত জায়গাতে ছোটো ছোটো যে পার্টিকেলসগুলো, সেই পার্টিকেলসগুলো তোমার কী হবে? ডাস্টগুলো কী হবে? মানে তোমার ব্রিদিংয়ের সঙ্গে লাংসের মধ্যে এন্টার করবে, এবং যার কারণে এই ওআরডিসগুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এক্সাম্পল মনে রাখবে ফাইব্রোসিস, অ্যাসবেস্টোসিস, সিলিকোসিস, সিডারোসিস, ঠিক আছে? তো এখানে কি হয়? এখানে দেখবে লেখা আছে যে লং এক্সপোজিওর ক্যান গিভ রাইজ টু ইনফ্লামেশন লিডিং টু ফাইব্রোসিস। ফাইব্রোসিস প্রলিফারেশন অফ ফাইব্রাস টিস্যু। ফাইব্রোসিসটা কি? প্রলিফারেশন অফ দ্য ফাইব্রাস টিস্যু অ্যান্ড দাস কজিং সিরিয়াস লাং ড্যামেজ। লাংসের ড্যামেজ হয়। ওয়ার্কার্স ইন সাচ ইন্ডাস্ট্রিজ শুড ওয়্যার প্রোটেক্টিভ মাস্ক। তো এই সমস্ত ইন্ডাস্ট্রিজ ওয়ার্কারদের কী করা উচিত? প্রোটেক্টিভ মাস্ক ইউজ করা উচিত। এরপরে সামারি পড়ে নেবে, ঠিক আছে? বাকি আমাদের এই চ্যাপ্টারটা ডান। তো এই ছিল ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেসের একটা কুইক রিভিশন, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা তোমাদের সবার জন্য হেল্পফুল হবে, এবং নেক্সট ক্লাসে আমরা সার্কুলেটরি সিস্টেম, যেটা আমাদের বডি সার্কুলেশন, ঠিক আছে, সেটাকে, সেই চ্যাপ্টারটাকে আমরা রিভাইজ করব, এবং আমি একটা সেপারেট ভিডিও আপলোড করে দেবো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেসের লাস্ট 38 ইয়ার্সের যত PYQs আছে তার জন্য, ঠিক আছে? তো ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও, এবং যদি এই চ্যানেলটি তোমার হেল্পফুল লাগে তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।